আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের দেওয়ানি কার্যবিধির ১৬তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ১৬তম ক্লাসে আমরা শুরুতে তিনটা আদেশ পড়ব, ৩৮, ৩৯, ৪০। এর উপরে সম্ভব হলে ২৩ নম্বর আদেশ পড়ব। তার উপরে সম্ভব হলে আরো কিছু খুচরা ধারা আমরা পড়ার চেষ্টা করব এবং দ্রুত পড়ব। তো ফলে আপনারা একটু যারাই ক্লাসে আছেন মনোযোগ দিয়ে থাকেন, তাহলে সময়টা কাজে লাগবে। আমরা ৩৮ থেকে ৪০ আদেশ। ৩৮ নম্বর আদেশটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। বিফোর জাজমেন্ট মানে হচ্ছে যখন রায় হবে তার ঠিক আগে যে কোনো মোমেন্টে, যে কোনো মোমেন্টে কাউকে গ্রেফতার করা যাবে, অ্যারেস্ট, হ্যাঁ, এবং অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ক্রোক করা যাবে, ক্রোক। তো রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক কেন প্রয়োজন হয়? কখনো কখনো এমন হয় যে কারো কাছ থেকে আপনি টাকা পাবেন, কিন্তু সেই টাকাটা মামলা শেষ হতে হতে দেখা যাবে যে তিনি দেউলিয়া হয়ে গেলেন এবং তিনি আর দিতে সক্ষম না, এরকম একটা দাবি তুললেন। এরকম সমূহ সম্ভাবনা থাকে। মামলা চলতে চলতে তার জমি জাতি সব বিক্রি কইরা সে টাকা ক্যাশ করে সে অন্য কোথাও দিয়ে দিচ্ছে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কোথাও রাখছে, নিজের অ্যাকাউন্টেও রাখে নাই। হ্যাঁ, এরকম হয়ে যেতে পারে। তাহলে রায়ের আগে কোনো সম্পত্তি ক্রয় করার প্রয়োজন পড়তে পারে, যদি বিবাদী বুঝতে পারে বা কোনো পক্ষ যিনি, যার উপরে ডিক্রিটা জারি হবে, তিনি যদি বুঝতে পারে যে আমি বিপদে পড়তে যাচ্ছি, আমাকে টাকাগুলো শোধ করে দিতে হবে কোর্টের রায় অনুসারে, এবং তিনি যদি তার জমি জাতি ইত্যাদি বেচার মানে উদ্যোগ নেন, তাহলে সেক্ষেত্রে তো একটা বিপদে পড়ে যাবে আপনার বাদী বা কোর্ট। সেই কারণে রায়ের পূর্বে গ্রেফতার বা রায়ের পূর্বে ক্রোকের প্রয়োজন পড়তে পারে। কখনো কখনো বিবাদী দেশ ছেড়ে চলেও যেতে পারে, এরকম সম্ভাবনাও থাকে। তো এরকম ক্ষেত্রে রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক এই শিরোনামের আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। তো রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক এটা ৩৮-এর মূল শিরোনাম, ৩৮ আদেশের। তারপরে রায়ের পূর্বে গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, উপশিরোনামে এই সংক্রান্ত কিছু বিধি আছে। তার উপরে রায়ের পূর্বে ক্রোক নামে আলাদা পার্ট আছে। তো আমরা শুরুতে রায়ের পূর্বে গ্রেফতার ব্যাপারটা বুঝি। বলছে যে ক্ষেত্রে বিবাদীকে হাজিরার জন্য জামানত প্রদানের জন্য ডাকা যাবে, যে ক্ষেত্রে ১৬ ধারার ক থেকে ঘ দফা পর্যন্ত উল্লেখিত প্রকৃতির মোকদ্দমা ছাড়া অন্য মোকদ্দমার যে কোনো পর্যায়ে এফিডেভিটের দ্বারা বা অন্য কোনোভাবে আদালত পরিতুষ্ট হন যে বিবাদী বাদীকে বিলম্বিত করার অথবা আদালতের কোনো পরোয়ানা এড়াবার অথবা তার বিরুদ্ধে প্রদেয় কোনো ডিক্রি জারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে। আবার পড়েন, বিবাদী বাদীকে বিলম্বিত করার জন্য, বাদীর প্রতিকার পাবাকে বিলম্বিত করার জন্য, অথবা আদালতের কোনো পরোয়ানা, আদালত একটা পরোয়ানা দিয়েছে সেটা এড়াবার জন্য, অথবা তার বিরুদ্ধে প্রদেয় কোনো ডিক্রি জারি, কোনো ডিক্রি হয়েছে সেই ডিক্রিটাকে জারি করার জন্য, সেটাকে ব্যাহত করার জন্য, অথবা সেটাকে বিলম্বিত করার জন্য যদি করে কেউ, এমন সম্ভাবনা দেখা দেয়, এটা কি করে? এটা করার উদ্দেশ্যে বলেছে, এখানে তিনটা পয়েন্ট আছে, ১, ২, ৩ বলেছে আত্মগোপন করেছেন উনি, অথবা আদালতের এখতিয়ারের স্থানের সীমানা পরিত্যাগ করেছে, হ্যাজ absconded or left the local limits of the jurisdiction of the court, বা ২ নাম্বার আত্মগোপন করার বা আদালতের এখতিয়ারের এলাকার স্থানীয় সীমানা অতিক্রম করার উপক্রম করেছে। ৩ নাম্বার তার সম্পত্তি বা উহার কোনো অংশ হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থান আর সীমানা হতে অপসারণ করেছে। তাহার কোনো সম্পত্তি হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানের সীমানা হতে অপসারণ করার চেষ্টা করেছে। কখন? বিবাদী যদি বাদীকে বিলম্বিত করার চেষ্টা করে, পরোয়ানা এড়াবার চেষ্টা করে, বা কোনো ডিক্রি দেওয়া হয়েছে সেই ডিক্রিটার যে জারি সেটাকে ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে এই ৩ ধরনের কাজ করে: আত্মগোপন করা, অথবা আদালতের এখতিয়ার এলাকার স্থানীয় সীমানা অতিক্রম করে ফেলা, অথবা তার সম্পত্তি বা কোনো অংশ হস্তান্তর করেছে এরকম যদি মনে হয়। খ, বিবাদী বাংলাদেশ ত্যাগের উপক্রম করেছে যেই অবস্থায় উক্ত মোকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে কোনো ডিক্রি প্রদত্ত যদি হয়, তা জারি করার ব্যাপারে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্বিত হওয়ার যুক্তিসঙ্গত সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আদালত বিবাদীকে গ্রেফতারের জন্য এবং তার হাজিরার জন্য কেন জামানত দিতে হবে না তার কারণ দর্শানোর নিমিত্তে তাকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা দিতে পারে। এটা কি পড়ছি আমরা? রায়ের পূর্বে গ্রেফতার পড়ছি। বলছে যে রায়ের পূর্বে গ্রেফতার করার জন্য আদালত তাকে কি করবে? তাকে কারণ দর্শানোর নিমিত্তে
কেন তাকে হাজিরার জন্য জামানত দিতে হবে না, সেটার কারণ দর্শানোর নিমিত্তে আদালতে হাজির করার জন্য পরোয়ানা দিতে পারবে। মানে দেওয়ানি আদালত ফৌজদারি আদালতের দিক থেকে সেদিক থেকে অনেক বেশি সফট। আগে প্রথমে বলবে যে আপনাকে কেন আমরা হচ্ছে একটা পরোয়ানা দিব না, মানে দুঃখিত, কেন আপনাকে জামানত দিতে হবে না, সেই বিষয়ক একটা হাজির হবার জন্য কারণ দর্শাও নোটিশ দিয়ে তাকে একটা পরোয়ানা দিতে হবে যে আপনি আদালতে হাজির হয়ে এটাকে ব্যাখ্যা করেন যে আপনার বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে না। তো এরকম যুক্তিসঙ্গত সম্ভাবনা থাকলে এই 1 নম্বর বিধিতেই খুব পরিষ্কার করে বলছে। তবে বিধির শুরুতে দেখবেন যে ক্ষেত্রে 16 ধারার ক থেকে ঘ দফা পর্যন্ত উল্লিখিত প্রকৃতির মোকদ্দমা ছাড়া অন্য মোকদ্দমার যে কোনো পর্যায়ে এভিডেভিটের দ্বারা বা অন্য কোনো ভাবে যদি আদালত পরিতুষ্ট হয়, where at any stage of his suit other than a suit of the nature referred to in section 16 clauses A to D the court is satisfied by affidavit or otherwise। অর্থাৎ এইটার ক্ষেত্রে বাদীকে কোর্টে একটা আবেদন করতে হবে যে রায়ের পূর্বে ওনার গ্রেফতার হওয়া বাঞ্ছনীয়, কেননা উনি ওনার এলাকা অতিক্রম করার চেষ্টা করছেন, উনি বিদেশে চলে যাচ্ছেন, অথবা ওনার সম্পত্তি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। ফলে ওনাকে আদালতে একটা জামানত প্রদান করার নির্দেশ দেওয়া যেতে পারে এবং তাকে গ্রেফতারি মানে দেওয়ানি কারাগারে গ্রেফতারের জন্য তাকে নির্দেশ প্রদান করা যেতে পারে। এরকম আবেদনটা জেনারেলি এভিডেভিট সহকারে করতে হয়, অথবা একটা সাধারণ দরখাস্তের মাধ্যমেও কোর্ট স্যাটিসফাই হইতে পারে যে ঠিক আছে এরকম সম্ভাবনা আছে, কিন্তু ওখানে বলেছে যে এভিডেভিটের মাধ্যমে অথবা কোর্ট অন্য যেভাবে সন্তুষ্ট হয়, অর্থাৎ একটা দরখাস্তের মাধ্যমেও কোর্ট সন্তুষ্ট হইতে পারে। তো এখন এই রকম পরিস্থিতির মধ্যে যখন কিনা আমরা দুঃখিত, আমরা যে জায়গাতেই ছিলাম না কেন, মোদ্দা কথা হচ্ছে ফলে বাদীর একটা আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আবেদনটা এভিডেভিট সহযোগে জেনারেলি হতে হয় যে বিবাদী এলাকা অতিক্রম করার চেষ্টা করছে বা বিবাদী তার সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছে, এবং এই মামলাটা একটা প্রিমা ফেসি কেস, মানে এটা আমার পক্ষের কেস, এবং মামলার প্রাথমিক অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এই মামলা আমি জিতবো। এই অবস্থায় যদি বিবাদী চলে যায় অথবা তার সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে ডিক্রি জারি করেও কোনো লাভ হবে না, অথবা ডিক্রি জারিকে তিনি কোনোভাবে ব্যাহত করার চেষ্টা করছেন, বিলম্বিত করার চেষ্টা করছেন। এরকম হলে আদালত কেন তার উপস্থিতির জন্য বা তার এই মামলার ডিক্রি জারির জন্য কেন তিনি জামানত দেবেন না, এই সংক্রান্ত একটা কারণ দর্শাও নোটিশ সংক্রান্ত একটা পরোয়ানা জারি করবেন, যেটা তিনি হাজির হয়ে তার পক্ষে কারণ দর্শাবেন। কারণে সন্তুষ্ট হওয়ার উপরে পক্ষ বা বিপক্ষটা মানে দুঃখিত আদালতের সিদ্ধান্ত নির্ভর করছে। তো এই ক্ষেত্রে 16 ধারার ক থেকে ঘ দফা পর্যন্ত উল্লিখিত প্রকৃতির মোকদ্দমা ছাড়া, আপনারা 16 ধারাটা দেখবেন, দেখবেন যে ক থেকে উম পর্যন্ত একটা মামলার প্রকৃতির কথা বর্ণনা করা আছে যে মামলার ইখতিয়ার কার থাকবে কি না থাকবে। হ্যাঁ, তো এইটা বলে বলছে তবে শর্ত থাকে যে বিবাদী যদি বাদীর দাবি পরিতুষ্ট করার উপযুক্ত পরিমাণ টাকা উক্ত পরোয়ানা জারির ভারপ্রাপ্ত কর্মচারীকে প্রদান করে তবে তাকে গ্রেফতার করা হবে না, এবং মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা আদালত পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত টাকা আদালতে জমা থাকবে। ধরেন যে একজনের কাছে একজন 1 লক্ষ টাকা পায়, হ্যাঁ, কেন তাকে জামানত দিতে হবে না এই মর্মে কারণ দর্শাও নোটিশের মাধ্যমে তার গ্রেফতারের নির্দেশ দেওয়া হলে তখন বিবাদী যদি বাদীর দাবি পরিতুষ্ট করার জন্য উপযুক্ত পরিমাণ টাকা, ধরা যাক যে 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা সে জমা দিয়ে রাখলো যে আমাকে নিয়ে টেনশন নেই, আমাকে গ্রেফতারও করার দরকার নাই, মামলায় যা হবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, সেই অনুযায়ী আমি কাজ করব, কোনো অসুবিধা নাই, এবং আমি দেশ ছেড়েও পালাচ্ছি না, আপনারা যে ধারণা করছেন সেটাও ভুল ধারণা। ফলে আমরা উপযুক্ত পরিমাণ টাকা যদি বিবাদী জমা দিয়ে দেয় তাহলে সেই টাকাটা আদালত জমা রাখবে কতক্ষণ পর্যন্ত, মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যেন বাদীকে সেই টাকাটা যদি বাদীর পক্ষে রায় হয় তাহলে দিতে পারে। ওকে, 2 নম্বর বিধিতে বলছে জামানত, বলছে যে ক্ষেত্রে বিবাদী উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হয়, যদি ব্যর্থ হয় তাহলে আদালত তাকে তার বিরুদ্ধে উত্থাপিত দাবির উত্তরে যথেষ্ট পরিমাণ টাকা বা অন্য কোনো সম্পত্তি আদালতে জমা দেওয়ার আদেশ দিবেন, অথবা মোকদ্দমা বিচারাধীন থাকাকালে এবং তার বিরুদ্ধে উক্ত মোকদ্দমায় ডিক্রি প্রদত্ত হলে উহা পরিতুষ্ট না হওয়া পর্যন্ত যে কোনো সময় তাকে তলব করা হলে
হাজির হওয়ার জন্য জামানত দেওয়ার অথবা পূর্ববর্তী বিধির শর্তাংশ অনুসারে বিবাদী কোনো টাকা প্রদান করে থাকলে ইহার বিবেচনা মতো উপযুক্ত আদেশ দিতে পারবেন। অর্থাৎ জামানতের প্রসঙ্গটা ফাইনালি তখনই দিতে হবে যখন বিবাদী উপযুক্ত কারণ দর্শাতে পারলেন না, তখন তাকে জামানত দিতে হবে, তার আগে না। উনি যদি আদালতে হাজির হয়ে উপযুক্ত কারণ দর্শান, তাহলে আদালত যদি সেটাতে পরিতুষ্ট হন, তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে জামানতের প্রয়োজন পড়বে না। কিন্তু জামানত যদি দিতে হয়, আদালত যদি সন্তুষ্ট না হয়, সন্তুষ্ট হোক না হোক হোয়াট এভার, আদালত ইহার বিবেচনা মতো উপযুক্ত আদেশ দিতে পারবেন জামানত সংক্রান্তে। আচ্ছা, বিবাদীর থাক মুকুল ভাই, বিবাদীর হাজিরার প্রত্যেক জামিনদার বিবাদী অনুরূপভাবে হাজির হতে ব্যর্থ হলে উক্ত মোকদ্দমায় যে টাকা পরিশোধের জন্য বিবাদীর উপরে আদেশ হবে তা সে নিজে পরিশোধের জন্য বাধ্য হবে। এটা জরুরি না। মোদ্দা কথা, 2 নম্বর বিধিতে জামানতের কথা বলছে, 1 নম্বর বিধিতে বিবাদীকে হাজিরার জন্য জামানত প্রদানের জন্য ডাকা যাবে। 1 এবং 2 বিধি দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে জামিনদার মুক্ত হওয়ার আবেদন করলে কার্যবিধি, বিবাদীর হাজিরার জন্য জামিনদার যে কোনো সময় তাকে তার বাধ্যবাধকতা থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবে। অনুরূপ আবেদন করা হলে আদালত বিবাদীকে হাজির হওয়ার জন্য সমন দেবেন, অথবা যদি উপযুক্ত মনে করেন তাকে প্রথমবারই তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা দিতে পারেন। বিবাদী সমন বা গ্রেফতারি পরোয়ানা অনুসারে হাজির হলে অথবা সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত জামিনদারকে তার বাধ্যবাধকতা থেকে মুক্ত করার নির্দেশ দেবেন এবং বিবাদীকে নতুন জামানতের জন্য তলব করবেন। এটা জরুরি না, মানে ওই বিবাদীর আবার জামিনদারের প্রসঙ্গটা এখানে আলোচিত হয়েছে। 4 নম্বরে বলছে, যে ক্ষেত্রে বিবাদী জামানত প্রদানে বা নতুন জামানত দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে কার্যপদ্ধতি। যে ক্ষেত্রে বিবাদী 2 বা 3 বিধি অনুসারে কোনো আদেশ পালন করতে ব্যর্থ হয়, মানে জামানত দিতে বলেছে কিন্তু জামানত দিতে পারে নাই, সেক্ষেত্রে আদালত মোকদ্দমায় সিদ্ধান্ত প্রদান না করা পর্যন্ত বা যে ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে সেক্ষেত্রে ডিক্রি পরিতুষ্ট না হওয়া পর্যন্ত তাকে দেওয়ানি কারাগারে সোপর্দ করতে পারেন। ডিক্রি পরিতুষ্ট হওয়া পর্যন্ত, মানে ডিক্রি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তাকে পরিতুষ্ট করতে পারেন, মানে দুঃখিত, পরিতুষ্ট না হওয়া পর্যন্ত তাকে কারাগারে সোপর্দ রাখতে পারেন, কারাগারে আটক রাখতে পারেন, দেওয়ানি কারাগারে। তবে শর্ত এইটা যে অত্র বিধি অনুসারে কোনো ব্যক্তিকে 6 মাসের অধিক সময় কারাগারে আটক রাখা চলবে না, কিংবা মোকদ্দমার বিষয়বস্তুর পরিমাণ বা মূল্য 50 টাকার অনূর্ধ্ব হলে সেক্ষেত্রে 6 সপ্তাহের জন্য। এই তথ্যটা এমসিকিউ পরীক্ষায় আসে যে জামানত প্রদানে ব্যর্থতায় যদি রায়ের পূর্বে গ্রেফতারের প্রয়োজন পড়ে, সেই গ্রেফতার জেনারেলি পরিতুষ্ট হওয়া না হওয়া পর্যন্ত, ডিক্রি পরিতুষ্ট না হওয়া পর্যন্ত তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবেন বা সোপর্দ করতে পারবেন। বাট এই দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবেন, এইটার একটা সর্বোচ্চ লিমিট হচ্ছে 6 মাসের অধিক সময় কারাগারে আটক রাখা চলবে না, কিংবা মোকদ্দমার বিষয়বস্তুর পরিমাণ যদি 50 টাকার কম হয়, মানে 50 টাকার বেশি না 50 টাকার কমও না 50 টাকা পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে 6 সপ্তাহের অধিক সময়ের জন্য, অর্থাৎ 6 সপ্তাহ, অর্থাৎ হচ্ছে কি 1.5 মাস, সপ্তাহ হিসেবে আমরা এটা 1.5 মাসের সময় বলতে পারি, 6 সপ্তাহ, যেখানে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না 50 টাকার পর্যন্ত যদি দেওয়ানি মোকদ্দমা হয়। আর সেটা বাদে অন্য যে কোনো ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 200 টাকা মূল্যের ডিক্রি জারি হওয়া সংক্রান্তে যদি জামানত প্রদান না করা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে দেওয়ানি কারাগারে কতদিনের জন্য আটক রাখা যাবে? এখন টাকা 200, সেটা সর্বোচ্চ আসলে 6 মাস, কারণ এখানে বলছে 50 টাকার অনূর্ধ্ব, 50 টাকার বেশি না, এরকম যদি সম্পত্তি 50 টাকা পর্যন্ত যদি হয় তাহলে সেটা 6 সপ্তাহের সময়ের জন্য। কারণ 50 টাকা আসলে আগের হিসেবের মানে এটা রাখা ছিল, এখনো তাই আছে। 50 টাকা আসলে খুবই কম টাকা, মানে এই টাকার জন্য কেউ মামলা করলে তো সেই মামলার কিছু থাকে না, তাই না? মানে তার মামলা দিয়ে তো রিক্সা ভাড়ায় খরচ হয়ে যাবে 50 টাকা একবার গেলেই উকিলের কাছে, আর উকিলের ফি তো থাকলোই দূরের কথা, তাই না? তাহলে ভাই এই অ্যামাউন্টটা খুবই হাস্যকর। যদিও তবু আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে না, 50 টাকা পর্যন্ত হলে 6 সপ্তাহ, আর তার বেশি হইলে 50 টাকার বেশি হইলে সেটা সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, যে ক্ষেত্রে রায়ের পূর্বে গ্রেফতার করা হচ্ছে, ওকে, জামানত প্রদানে ব্যর্থতার কারণে। আচ্ছা, তাহলে 4 নম্বর বিধিতে আরো এটা বলা আছে, আরো শর্ত থাকে যে কোনো ব্যক্তি উক্ত আদেশ পালন করার পর তাকে অত্র বিধি অধীনে কারাগারে আটক রাখা যাবে না। তো এই কথা না বললেও কি আমরা আটক রাখতাম বলেন? মানে বলছে যে
আদেশ পালন করার পর, কি আর আটক রাখা তার কোনো দরকার আছে? যাই হোক, সেটা আইনে লেখা আছে যে আদেশ পালন করার পরে আর তাকে আটক রাখা যাবে না। আবার নেক্সট ফেজ হচ্ছে রায়ের পূর্বে ক্রোক অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। তাহলে আমাদের 1, 2, 3, 4 এর মধ্যে 1, 2 এবং 4 নাম্বার বিধি, রায়ের পূর্বে গ্রেফতার, এই 4টা বিধি ভালো করে মুখস্থ রাখতে হবে। তার মধ্যে 6 মাস এবং 6 সপ্তাহ, হ্যাঁ, এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। 5 নম্বর বলছে, যে ক্ষেত্রে বিবাদীকে সম্পত্তি উপস্থিত করার জন্য জামানত প্রদানের নির্দেশ দেওয়া যায়। বলছে যে ক্ষেত্রে শপথনামা দ্বারা, মানে কি এফিডেভিট দ্বারা বা অন্য কোনো ভাবে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে বিবাদী তার বিরুদ্ধে কোনো ডিক্রি প্রদত্ত হলে তার জারিকরণে বাধা দান বা বিলম্বিত করার উদ্দেশ্যে তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তর করার উপক্রম করেছে, ইজ অ্যাবাউট টু ডিসপোজ অফ দ্য হোল অর এনি পার্ট অফ হিজ প্রপার্টি। খ নাম্বার, আদালতের একটির স্থানীয় সীমানা হতে তার সমগ্র সম্পত্তি বা উহার কোনো অংশ অপসারণের উপক্রম করেছে, হয় হস্তান্তর করার উপক্রম করেছে, নয়তো অপসারণের উপক্রম করেছে, হয় ডিসপোজ করার উপক্রম করেছে, নয়তো রিমুভ করার উপক্রম করেছে। এরকম যদি হয়, সেক্ষেত্রে আদালত ইহার নির্ধারিত সময়ের মধ্যে আদেশের উল্লেখিত পরিমাণ অঙ্কের টাকা জামানত হিসেবে দাখিল করতে বা উক্ত সম্পত্তি বা উহার মূল্য বা ডিক্রি পরিতুষ্ট হওয়ার মতো উহার যথেষ্ট অংশ আবশ্যক হলে আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য, অথবা সে কেন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাতে হাজির হবার জন্য বিবাদীর প্রতি নির্দেশ দিতে পারবেন। আদালত অন্যরূপ নির্দেশ না দিলে যে সম্পত্তি ক্রয় করা আবশ্যক, বাদীকে উহা এবং উহার আনুমানিক মূল্য নির্দিষ্ট সম্পত্তির সমগ্র বা উহার কোনো অংশ শর্ত সাপেক্ষে ক্রয়েরও নির্দেশ দিতে পারেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছে অথবা সম্পত্তি অপসারণ করার চেষ্টা করছে, যেন ডিক্রি জারি হলেও সেই মূল্যটা তিনি দিতে অপারগতা প্রকাশ করতে পারেন বা সামহাও সেটাকে এড়িয়ে যেতে পারেন বা বিলম্বিত করতে পারেন। এরকম ক্ষেত্রে আদালত সম্পত্তিটা ক্রয়ের নির্দেশ দিবে এবং সেই ক্রয়ের নির্দেশ দিলে সেটা আদালতের হেফাজতের মধ্যে থাকবে, যেন বাদীর প্রতি যদি ডিক্রি জারি হয়, মানে ডিক্রি হয়, ডিক্রি হোল্ডার হিসেবে তিনি যদি জিতে যান বাদী, তাহলে যেন তাকে মোটামুটি ভাবে সন্তুষ্ট করা যায়। 6 নম্বর বিধিতে বলছে, কারণ না দর্শানো বা জামানত না দিলে ক্রোক। বলছে যে ক্ষেত্রে বিবাদী জামানত প্রদান না করার কারণ দর্শাতে ব্যর্থ হয় অথবা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় জামানত দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত উল্লেখিত সম্পত্তি ব্যবহার যে অংশ প্রদেয় ডিক্রি পরিতুষ্টির জন্য যথেষ্ট বলে প্রতীয়মান সেরূপ অংশ ক্রোক হওয়া মর্মে আদেশ দিতে পারেন। যে ক্ষেত্রে বিবাদী অনুরূপ কারণ দর্শায় বা আবশ্যকীয় জামানত প্রদান করে এবং উল্লেখিত সম্পত্তি ব্যবহার কোনো অংশ ক্রোক হয়, সেক্ষেত্রে আদালত ক্রোক প্রত্যাহৃত হওয়া মর্মে আদেশ দিবেন বা ইহার বিবেচনা অনুযায়ী উপযুক্ত অন্য কোনো আদেশ প্রদান করবেন। মোদ্দা কথা হচ্ছে যে কারণ না দর্শালে বা জামানত না দিলে, প্রথমত কারণ দর্শানোর জন্য বলবে, সব জায়গাতেই এই অ্যাপ্রোচটা থাকবে, কারণ দর্শাতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে পারলো না তখন জামানত দিতে বললো, তখন জামানত যদি না দিতে পারে তখন কি করতে হবে, সম্পত্তিটা ক্রয় করতে হবে। এই শিরোনামের মধ্যেই পর্যায়ক্রমটা পরিষ্কার। 6 নম্বর বিধি। এরপরে 7 বলছে ক্রয় করার পদ্ধতি। বলছে অন্যরূপ প্রকাশ্য বিধান ছাড়া ডিক্রি জারির দরুন সম্পত্তি ক্রয়ের পদ্ধতিতে উক্ত ক্রয় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 7 বিধি নিয়ে, যে লিখে রাখেন যে রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোন পদ্ধতিতে, লেখেন রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোন পদ্ধতিতে, রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কোন পদ্ধতিতে উক্ত ক্রয় অনুষ্ঠিত করা যাবে। উত্তর হচ্ছে ডিক্রি জারির দরুন সম্পত্তি ক্রয়ের পদ্ধতিতে। ডিক্রি জারি করার সময় যে সম্পত্তি ক্রয় করা হয় সেটার পদ্ধতিতে এই ক্রয়টা অনুষ্ঠিত হবে। কখন? রায়ের পূর্বে যখন ক্রয়ের প্রসঙ্গ আসছে। এটা কত বিধির বিষয়বস্তু? পদ্ধতিটা কোথায় বলা আছে? 7 নম্বর বিধিতে বলা আছে, বা 7 নম্বর বিধিতে নির্দেশনা দেওয়া আছে। 8, রায়ের পূর্বে ক্রয়কৃত সম্পত্তিতে আপত্তির তদন্ত। যে ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রয়কৃত সম্পত্তি সম্পর্কে কোনো দাবি উত্থাপিত হয়, সেক্ষেত্রে উক্ত দাবি ইতিপূর্বে এতে টাকা পরিশোধের ডিক্রি জারিতে ক্রয়কৃত সম্পত্তি দাবির তদন্তের জন্য বর্ণিত পদ্ধতিতে তদন্ত করতে হবে। মানে ক্রয়কৃত সম্পত্তিতে আপত্তি থাকতে পারে কারো, এইটা আমরা
যারা ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম মনে আছে নিশ্চয়, যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারপরে তিনি সেটাকে এড়ানোর চেষ্টা করছেন, সে এড়ানোর পরে তার বিরুদ্ধে হুলিয়া জারি হলো। হুলিয়া যেদিন জারি হলো সেদিন থেকে যে কোনো সময় তার সম্পত্তি ক্রোক করা যেতে পারে। সেই সম্পত্তি ক্রোক করতে গিয়ে যদি মানে যৌথ ফ্যামিলির বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা, ছোট ভাইয়ের ড্রেসিং টেবিলটাও নিয়ে চলে আসে, ফ্যানটা খুলে যদি নিয়ে চলে আসে, তার বোনের একটা খাট ছিল সেটাও নিয়ে চলে আসছে, এরকম করে যদি সম্পত্তি ক্রোক হয়, তখন ভাই বা বোন, উক্ত ভাই এবং বোন যারা যারা কিনা ওই সম্পত্তির মালিক, প্রকৃত হয়ে যাওয়া সম্পত্তির মালিক, এবং যারা কিনা মামলার আসামি না, তারা গিয়ে কি ওই প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারে যে ভুল করে আপনারা আমার সম্পত্তিও নিয়ে চলে আসছেন। ওকে, তাহলে এই রকম একটা বিষয় বলছে যে প্রকৃত সম্পত্তি সম্পর্কে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেই আপত্তির বিষয়টা নিয়ে তদন্ত করা যেতে পারে। 9 নম্বরে বলছে জামানত প্রদান করা হলে বা মোকদ্দমা খারিজ করা হলে ক্রোক অপসারণ। বিবাদী ক্রোক বাবদ খরচের জামানত সহ আবশ্যকীয় জামানত প্রদান করে বা যখন মোকদ্দমাটি খারিজ হয় তখন আদালত ক্রোক প্রত্যাহার করে আদেশ দিবেন। উনি যদি প্রয়োজনীয় জামানত দেয় যে ঠিক আছে ক্রোক করেন না, ওই জমিতে আমার ফসলাদি চাষ হয়, কি ওই পুকুরে আমার নিয়মিত মাছ চাষ হয়, ক্রোক হওয়ার ফলে তো আমি সেখানে মাছ চাষ করতে যেতে পারছি না, ওখানকার রিসিভার তো আমাকে ঢুকতে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি প্রয়োজনীয় টাকা দিচ্ছি ডিক্রি পরিতুষ্ট করার জন্য, প্লিজ সম্পত্তিটা ক্রোক থেকে অপসারণ করা হোক। তো এইরকম ক্রোক প্রত্যাহার করে আদেশ দেওয়ারও সুযোগ রয়েছে যার সম্পত্তি ক্রোক করা হচ্ছে তার জামানত প্রদানের ভিত্তিতে, অথবা মোকদ্দমা খারিজ হয়ে গেছে ফলে মানে ক্রোকটাও অপসারণ করা হোক। 10 নম্বর বলছে রায়ের পূর্বে ক্রোক আগন্তুকের অধিকার ক্ষুণ্ণ করে না বা ডিক্রিদারকে নিলাম বিক্রয় আবেদন করতে বাধা দেয় না। রায়ের পূর্বে ক্রোক দ্বারা মোকদ্দমার পক্ষ নয় এমন ব্যক্তিদের ক্রোকের পূর্বে বিদ্যমান অধিকার ক্ষুণ্ণ হবে না বা ডিক্রি অধিকারী বিক্রয়ের জন্য আবেদন করতে বাধা প্রদান করবে না। এই ডিক্রি অধিকারী বিক্রয় এবং ক্রোকের পূর্বে বিদ্যমান অধিকার, এগুলো মূলত 21 আদেশের বিষয়। এর মধ্যে ডিটেইল বর্ণনা করা আছে, 21 আদেশটা পড়লে এটা আর একটু ক্লিয়ার হবে, এটা আমাদের আপাতত এমসিকিউ এর জন্য খুব বেশি জরুরি না। 11 নম্বর হচ্ছে রায়ের পূর্বে ক্রোককৃত সম্পত্তির ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে না। যে ক্ষেত্রে অত্র আদেশের বিধানের বলে সম্পত্তি ক্রোকবদ্ধ হয়েছে এবং পরবর্তীতে বাদীর অনুকূলে একটা ডিক্রি প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে উক্ত ডিক্রি জারির জন্য আবেদন ক্রমে উক্ত সম্পত্তি পুনরায় ক্রোক করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন হবে। 12তে বলছে, 12টা ইম্পর্টেন্ট, বলছে কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য না। এটা নিয়ে এমসিকিউ প্রশ্ন একাধিকবার এসছে, আবারও আসতে পারে। অত্র আদেশের কোনো কিছু বাদীকে কৃষকের হস্তগত কোনো কৃষিজাত দ্রব্য ক্রোকের জন্য আবেদন করার ক্ষমতা প্রদান করবে বলে অথবা আদালতকে উক্ত দ্রব্য ক্রোক বা হাজির করা আদেশ দানের ক্ষমতা প্রদান করবে বলে গণ্য করা যাবে না। অর্থাৎ কৃষিজাত কোনো দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়, এইটা 38 নম্বর আদেশের 12 নম্বর বিধির বিষয়বস্তু সমেত কৃষিজাত দ্রব্য যে রায়ের পূর্বে ক্রোকের আওতাভুক্ত নয়, এইটা জেনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল এইভাবে যে নিচের কোন সম্পত্তি ক্রোক করা যায় না, তখন তার মধ্যে উত্তরটা হচ্ছে ফসলি জমির সম্পত্তি বা এই ধরনের কিছু। হ্যাঁ, একটা অপশন এরকম ছিল। তাহলে কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রোক করা যায় না। 13 নম্বর বলছি স্মল কজ আদালত স্থাবর সম্পত্তি ক্রোক করবে না। বলছে অত্র আদেশের কোনো কিছু স্মল কজ আদালতকে স্থাবর সম্পত্তির ক্রোকের আদেশ দানের কোনো ক্ষমতা প্রদান করেছে বলে গণ্য করা যাবে না। অর্থাৎ স্মল কজ আদালত কোনো সম্পত্তি ক্রোক করতে পারে না। স্মল কজ আদালত কোনো সম্পত্তি ক্রোক করতে পারে না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন আদালত কোনো সম্পত্তি ক্রোক করার অধিকার রাখে না। অপশন থাকবে যে স্মল কজ আদালত, এটা সঠিক উত্তর। আচ্ছা, তো আমরা এখানে যা পড়লাম তার সাম আপটা এখানে বলা হচ্ছে যে রায়ের পূর্বে গ্রেফতার এবং রায়ের পূর্বে ক্রোক, এই দুটো অংশ এখানে আলোচনা করেছে। প্রথমটা ব্যক্তির বিষয়ে, দ্বিতীয়টা সম্পত্তির বিষয়ে। এখানে কেন আমরা মানে এই আলোচনাটা করেছি যে কেন এটার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এইটার সারসংক্ষেপে 1 নম্বর বিধিতে 4টা পরিস্থিতি, সেটা বলা হচ্ছে। 2 এবং 3 বিধিতে জামানত সংক্রান্ত বিধান, 4 বিধিতে দেওয়ানি কারাগারে সোপর্দ বিষয়ক বিধান আছে। 6 মাসের অধিক হবে না এবং 6 সপ্তাহের বেশি হবে না। 50 টাকা পর্যন্ত আর 50 টাকার বেশি, দুটো ক্ষেত্রে। এর পরে কি আছে, 38 আদেশের 5 থেকে 13 নম্বর বিধি পর্যন্ত
বিস্তারিত বলা আছে। এটা রায়ের পূর্বে ক্রক সংক্রান্ত, তার মধ্যে 12 এবং 13 আমরা দেখলাম যে দুটো খুব গুরুত্বপূর্ণ বিধি। তাহলে ওইখানে 6 নম্বর বিধিটা ইম্পর্টেন্ট, মানে সম্পত্তি ক্রকের জন্য 5 এবং 6। আর 10 থেকে 13-র মধ্যে 12 এবং 13 এই দুটো লেখেন। 5, 6, 12, 5, 6, 7, 12 আর 13 এইটুকু মনে রাখেন। 5, 6, 7, 12, 13। ওদিকে 1 বললাম, 4 বললাম, 5, 6, 7, 12, 13। আশা করি লিখে নিয়েছেন চটপট করে। 39 আদেশের বিষয় হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন আদেশ। বলছে টেম্পোরারি ইনজাংশনস এন্ড ইন্টারলোকেটরি অর্ডারস। টেম্পোরারি মানে টেম্পোরারি, অস্থায়ী, নট ফাইনাল। আদালত কিছু অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। এই আদেশটা বহুল ব্যবহৃত আদেশ দেওয়ানি মোকদ্দমায়। দেওয়ানি মোকদ্দমায় যে কোনো মামলা করলে, বিশেষ করে জমি সংক্রান্ত কোনো মামলা হলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন আমরা প্রায় দেখতে পাই। নিষেধাজ্ঞার আবেদন জেনারেলি মানে একটা সম্পত্তির দখল সংক্রান্ত হইতে পারে, ওই ধরনের মামলায় হইতে পারে, একটা সম্পত্তির ঘোষণামূলক ডিক্রির মোকদ্দমাতেও হইতে পারে, হ্যাঁ, কিংবা সম্পত্তি পুনরুদ্ধার সংক্রান্ত যে কোনো মামলায় হতে পারে, এমনকি দলিল বাতিলের মামলাতেও হতে পারে। তো নিষেধাজ্ঞাটা কেন চাওয়া হয়? মানে যদি কেউ জমি জালিয়াতি করে জমি ব্যবহার করতে থাকে, দলিল জালিয়াতি করে, তাহলে মামলা হওয়ার পরে সেই জমির যেন আর কোনো ক্ষতি না হয়, কিংবা সেই জমি যেন আর কোথাও বিক্রয় না করে, কিংবা সেই জমি থেকে যেন আয়গুলো সে ভোগ না করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। মামলা যদি বাদীর যথেষ্ট পক্ষে থাকে, তখন বাদী তার যথেষ্ট মামলা যে তার পক্ষে আছে এবং তিনি যে জিতবেন এরকম সম্ভাবনা দেখিয়ে আদালতকে কনভিন্স করার চেষ্টা করবেন যে দয়া করে এই বিষয়ে একটা নিষেধাজ্ঞা দেওয়া হোক, যে ওই জমিতে তিনি আর কোনো কিছু করতে পারবেন না। তো এরকম অস্থায়ী ভাবে একটা নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে আদালতের পক্ষ থেকে, যেন ওই সম্পত্তিটা ডিক্রি হওয়ার পরে বা ডিক্রি হওয়ার মধ্য দিয়ে ওই সম্পত্তি থেকে বাদীর যে দাবি সেটা যেন প্রপারলি পরিতুষ্ট হয়। এর আরো অন্যান্য নানান দিক আছে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা না থাকলে মামলা চলাকালীন সময়ে একজন যদি জমি একের পর এক বেশ বিক্রি বাট্টা করতে থাকে, তাহলে যারা জমি কিনলো তারাও একটা ভুলভাবে জমি কিনলো, তখন দেখা যাবে 10 জন জমি ক্রেতা তারাও আবার ভবিষ্যতে এগুলো নিয়ে মামলা করবে, যদি মামলার ফলাফলটা বাদীর পক্ষে থাকে, তাই না? তো ফলত বেশি মামলা এড়ানোর জন্য হোক, বা মামলার কাজটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য হোক, অথবা বাদীর দাবিটাকে প্রতিকার হিসেবে যথেষ্ট গুরুত্ব দিয়ে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনে হোক, অস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োজন মোকদ্দমার যে কোনো পর্যায়ে পড়তে পারে। তো এই বিষয়গুলো এখানে বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশনস, বলছে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় শপথনামা দ্বারা বা অন্য কোনো ভাবে প্রমাণিত হয় যে কোনো মোকদ্দমায় বিরোধভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তরিত হওয়ার বা কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন রয়েছে। শুরুতেই দেখেন মোকদ্দমায় শপথনামা দ্বারা মানে হলফনামা দ্বারা মানে এভিডেভিট দ্বারা বা অন্য কোনো ভাবে প্রমাণিত হচ্ছে যে কোনো মোকদ্দমায় বিরোধভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো একটা পক্ষ তার কর্তৃক ধ্বংস হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, হস্তান্তরিত হইতে পারে, বা ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন থাকতে পারে, অথবা খ নাম্বার বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি প্রদর্শন বা ইচ্ছা প্রকাশ করেছে, সেক্ষেত্রে আদালত উক্ত কাজ রোধ করার জন্য আদেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, অথবা মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি ধ্বংসকরণ, ক্ষতিগ্রস্তকরণ, হস্তান্তর করা, নিলাম করা, বিক্রয় করা, অপসারণ করা বা সমর্পণ স্থগিত করার উদ্দেশ্যে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ আদেশ দিতে পারেন। দুয়ে বলছে লঙ্ঘনের পুনরাবৃত্তি বা অবিরাম অনুবৃত্তি রোধে নিষেধাজ্ঞা। তার মানে 1 নাম্বারটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদালতে দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার গ্রাউন্ড হচ্ছে 1 নাম্বার বিধিটা। এবং কোন কোন ক্ষেত্রে পারে, যে সম্পত্তি ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, বিক্রয় করে দিতে পারে, হ্যাঁ,
এবং ডিগ্রি জারিতে ব্যাহত হইতে পারে এরকম সম্ভাবনার ক্ষেত্রে। 2 নম্বর বিধিতে বলছে লঙ্ঘনের পুনরাবৃত্তি বা অবিরাম অনুবৃত্তি রোধে নিষেধাজ্ঞা। বিবাদীকে চুক্তিভঙ্গ করা বা অন্য কোনো প্রকার ক্ষতি করা থেকে বিরত রাখার মোকদ্দমায় ক্ষতিপূরণ দাবি করা হয়ে থাকুক বা না থাকুক, মোকদ্দমা শুরু হবার পর যে কোনো সময় এবং রায়ের পূর্বে বা পরে বাদী অভিযোগভুক্ত চুক্তি ভঙ্গ বা ক্ষতি করা হতে অথবা একই চুক্তি হতে উদ্ভূত অথবা সম্পত্তি বা অধিকারের সাথে সম্পর্কিত কোনো চুক্তি ভঙ্গ বা ক্ষতি করা হতে বিবাদীকে বিরত রাখার জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। লঙ্ঘনের পুনরাবৃত্তি মানে হচ্ছে যে কখনো কখনো কোনো চুক্তি অবিরাম লঙ্ঘন হয়ে যেতে পারে, মানে প্রতিদিনই মোকদ্দমার কারণ উদ্ভব হইতে পারে। যে 100 বিঘার একটা জমি আছে, সেই 100 বিঘার জমিতে একটা 100 বিঘার আমের বাগান রয়েছে, সেই আমের বাগান এক পাশ থেকে কাটা শুরু করেছে, সেই বিষয়ে আদালতে যদি মামলা চলমান থাকে সে প্রতিদিন কিছু না কিছু বিঘার জমি কেটে ফেলছে বা আম গাছ কেটে ফেলছে। এই লঙ্ঘনের পুনরাবৃত্তি মানে প্রতিদিন তার এই কাটতে থাকা কিংবা মামলা শেষ না হওয়া পর্যন্ত এখন বর্তমানে যে অবস্থায় আছে, স্ট্যাটাস কো বলে এটাকে, হ্যাঁ, স্থিতাবস্থা মানে বর্তমানে ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় একটা জিনিসকে বহাল রাখা বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে সেটা করা, জেনারেলি স্ট্যাটাস কো দিয়ে করে এগুলো। তো লঙ্ঘনের পুনরাবৃত্তি বা অবিরাম অনুবৃত্তি রোধে নিষেধাজ্ঞা বলছে বিবাদীকে চুক্তিভঙ্গ করা বা অন্য কোনো প্রকার ক্ষতি থেকে বিরত রাখার মোকদ্দমায় ক্ষতিপূরণ দাবি করা হয়ে থাকুক বা না থাকুক, মোকদ্দমা শুরু হবার পর যে কোনো সময় এবং রায়ের পূর্বে বা পরে বাদী অভিযোগভুক্ত চুক্তি ভঙ্গ বা ক্ষতি করা থেকে অথবা একই চুক্তি থেকে উদ্ভূত বা সম্পত্তি বা অধিকারের সাথে সম্পর্কিত কোনো চুক্তি ভঙ্গ বা ক্ষতি করা থেকে বিবাদীকে বিরত রাখার জন্য আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে বাদী। আচ্ছা, 1 এবং 2 অবশ্যই পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এটা 2-এর 2 উপবিধিতে বলছে নিষেধাজ্ঞার মেয়াদ, হিসাব রক্ষণ, জামানত প্রদান অথবা অন্য কিছু সম্পর্কে আদালতের বিবেচনা মতো উপযুক্ত শর্ত সাপেক্ষে আদালত উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করে আদেশ দান করতে পারেন। যদি অমান্য করা হয় অথবা অনুরূপ কোনো শর্ত ভঙ্গ করা হয় তবে নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালত সেই অমান্য করা বা ভঙ্গ করার জন্য দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন এবং উক্ত ব্যক্তিকে অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি কারাগারে আটক রাখারও নির্দেশ দিতে পারেন যদি না আদালত ইতিমধ্যে তাকে মুক্তির আদেশ দেন। অর্থাৎ এই পুনরাবৃত্তি বা লঙ্ঘনের যে পুনরাবৃত্তি হচ্ছে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালত সেই নির্দেশটাকে অমান্য করা বা ভঙ্গ করার জন্য দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন এবং উক্ত ব্যক্তিকে কি অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি কারাগারের আটক রাখারও নির্দেশ দিতে পারেন। অত্র বিধি অনুসারে কোনো ক্রোক 1 বছরের অধিক বলবৎ থাকবে না, এটা আরেকটা ইনফরমেশন। উক্ত সময়ের পরও যদি অবাধ্যতা লঙ্ঘন অব্যাহত থাকে তাহলে সম্পত্তি নিলামে বিক্রয় করা যাবে এবং বিক্রয়লব্ধ অর্থ হতে আদালত ইহার বিবেচনা মতো উপযুক্ত পরিমাণ খেসারত প্রদান করতে পারেন এবং অবশিষ্ট অর্থ যদি থাকে উহাতে অধিকারী পক্ষকে প্রদান করবেন, মানে যেটা মানে ওই টাকার যিনি মালিক হবেন রায়ের মধ্য দিয়ে তাকে সেটা প্রদান করা যেতে পারে। তাহলে কোনো একটা ক্রোক লঙ্ঘনের অনুবৃত্তি রোধে বা পুনরাবৃত্তি রোধে 1 বছরের অধিক সময় বলবৎ থাকবে না যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করা হয়। সেক্ষেত্রে 3 বলছে নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দেবে। বলছে আদালত সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে অপর পক্ষকে নিষেধাজ্ঞার আবেদনপত্র সম্পর্কে নোটিশ প্রদানের নির্দেশ দেবেন এবং সন্তুষ্ট হবে যে নোটিশ জারি হয়েছে অথবা প্রতিপক্ষের অস্বীকৃতির কারণে বা অন্য কোনো কারণে নোটিশ জারি করা যায়নি। তবে শর্ত থাকে যে কোনো ঋণ সম্পর্কে যে সকল দ্রব্য কোনো ব্যাংকে বন্ধক রাখা হয় সেই ঋণ করার কৃত সময়ের মধ্যে পরিশোধের ব্যর্থতার জন্য উক্ত দ্রব্যসমূহ নিলামে বিক্রয় করা হয় সেই ব্যাপার ব্যতীত ইহা প্রতীয়মান হয় যে বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্যে ব্যাহত হবে, সেক্ষেত্রে আদালত উক্ত নোটিশ ছাড়াও নিষেধাজ্ঞা প্রদান করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, মানে শুধু ধারা পড়লে তো হয় না অনেক সময়। মানে ধরেন যে একটা ঘোষণামূলক ডিক্রির দাবিতে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়েছে, সেই দেওয়ানি মোকদ্দমায় যে সম্পত্তি নিয়ে তিনি ঘোষণাটা চাচ্ছেন সেই সম্পত্তিটা
কার্যত উনার দখলে নাই, কিন্তু উনি দখলের কথা বলেন নাই, মূল কথাটা বলছেন যে উনি উনি কোনোভাবে এক্সট্রিমলি। তো ওইরকম একটা মামলায় যেখানে কিনা ঘোষণামূলক ডিক্রির মোকদ্দমা করা হয়েছে এবং ওই জমি বাদীর পক্ষে মানে ঘোষণাটা পাবেন ওই জমির বিষয়ে এরকম সম্ভাবনা আছে, এবং বিবাদী যেন ওই জমি নিয়ে কোনো নয়ছয় না করে, বিক্রি বাট্টা না করে, কোনো ক্ষতি না করে, ধ্বংস না করে, সেটার জন্য মামলা করার পরপরই একটা এফিডেভিট সহযোগে বাদী একটা আবেদন করবে যে ওই জমি বিষয়ে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন, এবং অস্থায়ী নিষেধাজ্ঞা যে আদালত দিতে পারে সেটা 1 নম্বর বিধিতে পরিষ্কার করে বলেছে। 2 নম্বর বিধিতে আরেকটা পয়েন্টও বলেছে যে লঙ্ঘনের অনুবৃত্তি বা লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধেও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়, এবং বিবাদী সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি কোনোভাবে মানে মেনে না চলে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, যদি মেনে না চলে তাহলে তাকে 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, এবং মেনে না চললে এমনকি 1 বছর পর্যন্ত সম্পত্তি ক্রোকও করা যাবে। আমরা যে অংশটা পড়ছিলাম যে অপরপক্ষকে নোটিশ প্রদান, অর্থাৎ বাদী যে এফিডেভিট সহযোগে অস্থায়ী নিষেধাজ্ঞার যুক্তিসঙ্গত কারণসমূহ তুলে ধরে আদালতে আবেদন করলেন যে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে, সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আদালত ওইটার একটা হিয়ারিং ডেট দিবে এবং প্রতিপক্ষের মক্কেল বা উকিলকে নোটিশ দিবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটা আবেদন করেছেন বাদীপক্ষ, সুতরাং এটা বিষয়ে আগামী অমুক তারিখে কি হবে, এইটার উপর একটা হিয়ারিং অনুষ্ঠিত হবে। সেই হিয়ারিং এ বাদীপক্ষের উকিল তার দরখাস্তের মধ্যে তো কারণ বর্ণনা করেই ফেলেছেন, সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবেন, এবং বিবাদী পক্ষের উকিলও তার পক্ষে বিস্তারিত কথা বলবেন বিবাদীর পক্ষে যে এই বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর বাদী বলবেন যে খুবই প্রয়োজন আছে। এইটার মধ্যে দিয়ে কোর্ট সন্তুষ্ট হয়ে যে সিদ্ধান্ত, যে রূপে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মোতাবেক বা যে কোনো রকমের আদেশ দিতে পারেন, অর্থাৎ কোর্ট চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আবেদন মঞ্জুর করতে পারেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়ে দিতে পারেন, আবার সেটা নাও দিতে পারেন। সেটাই বলছে যে নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপরপক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবেন, মানে অপরপক্ষকে হাজির হতে বলবেন। হ্যাঁ। 3 ক গড় জারিতে ফেরত আসা নোটিশ জারির পদ্ধতি বলছে বিধি 3 অনুসারে জারির জন্য নির্দেশিত নোটিশ, মানে ওই যে ওই নোটিশ যা বাদী পক্ষ আবেদন করছে, ইস্যুর তারিখ থেকে 7 দিনের মধ্যে জারি বা গড় জারিতে আদালতে ফেরত দিতে হবে, এবং গড় জারিতে নোটিশ ফেরত আসলে যতদূর প্রযোজ্য 5 আদেশের 20 বিধির বিধান অনুসারে আদালত নোটিশটি পুনরায় 7 দিনের জন্য জারি করাবে, এবং অনুরূপ জারি যথাযথ জারি 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 যথাযথ নোটিশ জারি বলে গণ্য হবে। আপনারা একটু টপ করে যারা দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস করেছেন তারা একটু জলদি চট জলদি বলেন 5 আদেশের 20 বিধির শিরোনাম কি, বিষয়বস্তু কি, চ্যাট বক্সে লেখেন, দেখি কয়জন পারেন, বই না দেখা অবশ্যই, মনে আছে কিনা বলেন বলেন, দেখি কে কি বলেন। কই, কেউ তো কিছু লেখে নাই দেখি, কেউ পারছেন না এই 100 জন ছাত্রের মধ্যে? বিকল্প সমন জারি, বিকল্প সমন, বিকল্প জারি, লটকিয়ে জারি, বিকল্প সমন, বিকল্প জারি, বিকল্প সমন জারি, প্রতিকল্পিত জারি, বাপরে বাপ, সমন সমন বিকল্প জারি, আচ্ছা, সাবস্টিটিউটেড সার্ভিস, সমন লটকাইয়া জারি, লটকাইয়া জারি, লটকাইয়া জারি। আচ্ছা, যারা লিখলেন লটকে জারি, বিকল্প জারি, যেভাবে লেখেন এই বিকল্প জারি কি শেষমেশ জারি বলে গণ্য হয়, বৈধ জারি বলে গণ্য হয়, মানে এটার পরে কি আদালত তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে, নাকি এরপরে আরো কোনো পদ্ধতি তাকে অনুসরণ করতে হয় সমন জারি করার জন্য?
বিকল্পভাবে সমন জারি করার পরে আর কিছু করতে হয়? আচ্ছা, 2টা ডেইলি নিউজ পেপারে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেকেই পেরেছেন, ভালোভাবে পেরেছেন। বলছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের পরিপ্রেক্ষিতে যেই নোটিশটা দেওয়া হবে প্রতিপক্ষকে, সেটা নোটিশ ইস্যুর থেকে 7 দিনের মধ্যে জারি অথবা গড়জারি হয়ে ফেরত আসতে হবে, মানে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। এইটা মনে রাখতে হবে। 3 ক, গড়জারিতে নোটিশ ফেরত আসলে 5 আদেশের 20 বিধির বিধান অনুসারে পুনরায় 7 দিনের মধ্যে জারি করাতে হবে এবং সেটাকে যথাযথ নোটিশ জারি বলে গণ্য করা হবে। তাহলে পুনরায় 7 দিনের মধ্যে জারি করাবে, তাহলে 7 ম্যাক্সিমাম 14 দিনের মধ্যে তাদেরকে ইনফর্মড করাতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন সমেত বাদী পক্ষ দরখাস্ত করেছে, ওটার হিয়ারিং ডেট। 4 নাম্বার, নিষেধাজ্ঞার আদেশ মুক্ত, পরিবর্তন বা রদ করা যাবে। বলছে নিষেধাজ্ঞার কোনো আদেশ কোনো পক্ষ অসন্তুষ্ট হলে সেই পক্ষের আবেদন ক্রমে আদালত কর্তৃক উক্ত নিষেধাজ্ঞার আবেদন আদেশে মুক্ত বা পরিবর্তিত বা রদ করা যাবে। মানে নিষেধাজ্ঞার, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তিত হইতে পারে পরবর্তীতে। কর্পোরেশনের প্রতি নিষেধাজ্ঞা উহার কর্মকর্তাদের উপরও বাধ্যতামূলক। কোন কর্পোরেশনের প্রতি প্রদত্ত নিষেধাজ্ঞা শুধু উক্ত কর্পোরেশনের উপরই বাধ্যতামূলক নয়, বরং যে সকল সদস্য এবং কর্মকর্তার ব্যক্তিগত কাজ ইহা রোধ করতে চায় তাদের উপরও সেটা করা বাধ্যতামূলক। 5 ক, অপর পক্ষের শুনানি ব্যতীত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না। অপর পক্ষের শুনানি ব্যতীত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না, একদম পরিষ্কার ভাষা। বলছে কোন আদালত সরকারি উকিলের উপর ন্যায়সঙ্গত নোটিশ জারি না করে অথবা তাকে অথবা এই ব্যাপারে তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো উকিলকে শুনানির সুযোগ না দিয়ে সরকার বা বিধিবদ্ধ গণসংস্থার বিরুদ্ধে কোন বেসরকারি পক্ষের অনুরোধে এই আদেশের উপযুক্ত বিধিগুলোর কোন একটির অধীন একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করবে না, যদি অন্যরূপ আদেশ কোনো উন্নয়ন কর্মসূচি বা কাজ বাস্তবায়নের ক্ষতি বা হস্তক্ষেপ করার বা অন্যভাবে জনস্বার্থে ক্ষতিকর হয়। আচ্ছা, কোন বেসরকারি পক্ষ অপর বেসরকারি পক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত সকল ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ প্রদান করবে, যদি না এটা প্রতীয়মান হয় যে বিলম্বের কারণ নিষেধাজ্ঞা মঞ্জুরের উদ্দেশ্যে পরাভূত হবে। মানে নোটিশের বাধ্যবাধকতার কথা বলেছে। কোন বেসরকারি পক্ষের অনুরোধে অপর বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হলে অপর পক্ষের হাজির হবার তারিখ থেকে 7 দিনের মধ্যে আদালত বিষয়টির গুণাগুণের উপর ভিত্তি করে শুনানি ও নিষ্পত্তি করবে। যদি না অপর পক্ষের অনুরোধে আরো সময় বৃদ্ধি করা হয়, যে পক্ষের অনুরোধে এটি প্রদান করা হয় সেই পক্ষ যদি মুলতবির প্রার্থনা করে অথবা আদালত শুনানির জন্য আহ্বান করলেও শুনানি ব্যর্থ হয়, তাহলে উক্ত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ তাৎক্ষণিকভাবে প্রত্যাহৃত হবে। অর্থাৎ সাধারণভাবে অপর পক্ষকে শুনানি করেই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে, কিন্তু যদি এরকম হয় যে এইটা একতরফা ভাবে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি প্রদান করা হয় তার অনুপস্থিতির কারণে, তাহলে অপর পক্ষের হাজির হবার তারিখ হতে 7 দিনের মধ্যে আদালত বিষয়টির গুণাগুণের উপর নির্ভর করে শুনানি এবং নিষ্পত্তি করবে। যদি না অন্য কোনো ঘটনা ঘটে ততক্ষণ পর্যন্ত, মানে মুলতবির প্রার্থনা কিংবা শুনানির ডেট দিল আদালত পারল না, সেক্ষেত্রে ওই একতরফা অন্তর্বর্তীকালীন আদেশটা সাময়িকভাবে প্রত্যাহৃত হবে, মানে সরিয়ে নেওয়া হবে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট। 4 নম্বর উপবিধিটা বলছে যেই পক্ষের অনুরোধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলো, ধরেন বাদী পক্ষের অনুরোধে অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলো, অবশেষে যদি তার বিরুদ্ধে মোকদ্দমার সিদ্ধান্ত গৃহীত হয় এবং এটা যদি প্রতীয়মান হয় যে উক্ত নিষেধাজ্ঞার কারণে অপর পক্ষের ক্ষতি হয়েছে, তাহলে আদালত মোকদ্দমার সিদ্ধান্ত গ্রহণের সময় অপর পক্ষ যে খরচা পেতে অধিকারী তার অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচা অপর পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, যা কিনা 10,000 টাকার বেশি হবে না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। বাদী পক্ষ
যথেষ্ট কারণ দর্শিয়ে কি করলো? আচ্ছা, আমার ক্যামেরা অফ আছে। বাদীপক্ষ যথেষ্ট কারণ দর্শিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করায় নিল। মঞ্জুর করার পরে ওই মামলায় বাদীপক্ষ হেরে গেল। এখন হেরে যাওয়ার ফলে এবার ক্ষতিটা কার হলো? বিবাদী পক্ষের ক্ষতি হলো। বিবাদী ওই সময়ে যা যা করছিল সম্পত্তির যে কোনো ধরনের পরিবর্তন তার প্রয়োজনে, হ্যাঁ, সেইটা ব্যাহত হইলো। এই যে ব্যাহত হলো সেটার জন্য প্রয়োজনীয় খেসারত বা ড্যামেজেস দিতে বলবেন, ক্ষতিপূরণ দিতে বলবেন, কিন্তু তারও বাইরে যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছিল বাদী এবং সেটা মঞ্জুর করা হয়েছিল বাদীর পক্ষে, এবং তারপরে দেখা গেল যে বাদী মোকদ্দমায় হেরে গেল, তখন তাকে অন্যান্য ক্ষতিপূরণমূলক খরচের বাইরেও আরো অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাদী আবেদনে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হওয়ার পরে বাদী যদি মোকদ্দমায় হেরে যায় তাহলে সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে আদালত? সর্বোচ্চ 10,000 টাকা। পাঁচে বলতেছে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য ক্ষতিগ্রস্ত হবার কারণে তিনি অন্য কোনো ভাবে খরচা পেতে অধিকারী হলে উপবিধি 4 অনুসারে মঞ্জুরিকৃত খরচা অপর পক্ষকে ক্ষতিপূরণ অধিকারী করবে না, কিন্তু অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা হলে 4 উপবিধি অনুসারে গৃহীত খরচা বিবেচনায় নিতে হবে। আচ্ছা, নিতে হবে, নিতে হবে, নিতে হবে, নিতে হবে। অন্তর্বর্তী আদেশ সমূহ, ইন্টারলোকিটরি অর্ডার্স, হচ্ছে অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ দেওয়ার ক্ষমতা। এটা আরেকটা পার্ট। আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তী আদেশ পড়ছি। এটা আরেকটা পার্ট ইন্টারলোকিটরি অর্ডার নামে। বলছে কোন অস্থাবর সম্পত্তি, স্থাবর না এবার, হ্যাঁ, অস্থাবর সম্পত্তি মোকদ্দমার বিষয়বস্তু হয়ে থাকলে অথবা রায় ঘোষণার পূর্বেই উক্ত মোকদ্দমায় যদি ওই অস্থাবর সম্পত্তিটা ক্রোক হয়ে থাকে যা দ্রুত এবং স্বাভাবিক ক্ষয় সাপেক্ষ, অথবা যা অন্য কোনো ন্যায়সঙ্গত এবং যথেষ্ট কারণে অবিলম্বে বিক্রয় করার প্রয়োজন হয়, তা আদালত মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে ইহার বিবেচনা মতো উপযুক্ত পদ্ধতি এবং শর্ত সাপেক্ষে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক নিলামের বিক্রয় আদেশ দিতে পারে। অর্থাৎ অস্থাবর সম্পত্তি ক্রোক যা কিনা দ্রুত এবং স্বাভাবিক ক্ষয় সাপেক্ষ, সেই ক্ষেত্রে আদালত প্রয়োজনে সেটাকে অবিলম্বে নিলামে বিক্রয়ের আদেশ দিতে পারেন। এটা হচ্ছে মোদ্দা কথা। মোকদ্দমার বিষয়বস্তুর আটক, সংরক্ষণ, পরিদর্শন ইত্যাদি, এটা 7 নম্বর বিধিতে বলছে মোকদ্দমার কোন পক্ষের আবেদন ক্রমে এবং আদালতের বিবেচনায় উপযুক্ত শর্ত সাপেক্ষে আদালত যেই সম্পত্তি কোনো মোকদ্দমার বিষয়বস্তু বা যা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপিত হতে পারে সেটা আটক, সংরক্ষণ বা পরিদর্শনের আদেশ দিতে পারে। উপরোক্ত যাবতীয় বা যে কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে উক্ত মোকদ্দমার অপর কোনো পক্ষের দখলকৃত এবং কোনো জমিতে বা দালানে প্রবেশ করার ক্ষমতা দান। উপরোক্ত যাবতীয় যে কোনো উদ্দেশ্যে কোনো নমুনা সংগ্রহের বা কোনো পর্যবেক্ষণ করার বা পরীক্ষা করার জন্য যা পূর্ণ তথ্য বা প্রমাণ লাভের উদ্দেশ্যে দরকারি বা সুবিধাজনক মনে হতে পারে কোনো ব্যক্তিকে ক্ষমতা দান করতে পারে। মোদ্দা কথা হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তুর আটক, সংরক্ষণ এবং পরিদর্শনের সুযোগ এবং বিধান, এটা 7 নম্বর বিধিতে বলছে। এটাও মোকদ্দমার অন্তর্বর্তী আদেশের মধ্যে পড়ছে মোকদ্দমার প্রয়োজনে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার মতো নাই, কিন্তু 6 নম্বর বিধিটা মনে রাখবেন, অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ দেওয়ার ক্ষমতা। কোন অস্থাবর সম্পত্তি তা যদি ক্রয় করা হয়ে থাকে অথবা তা যদি দ্রুত এবং স্বাভাবিক ক্ষয় সাপেক্ষ হয় তাহলে নিলামে বিক্রয় আদেশ দিতে পারেন। 6 নম্বর বিধি। আচ্ছা, এটা নোটিশ দিয়ে করতে হবে, জরুরি না। মোকদ্দমার বিষয়বস্তু সামগ্রিক ভূমিতে যখন পক্ষকে অবিলম্বে দখলে রাখা যাবে, এটা জরুরি না। এমসিকিউ এর জন্য জরুরি না। টাকা ইত্যাদি আদালতে জমা নেওয়া, যে ক্ষেত্রে মোকদ্দমা বিশেষ টাকা অথবা অন্য কোনো অর্পণযোগ্য জিনিস হয়, মোকদ্দমার কোনো পক্ষ যদি এই মর্মে স্বীকারোক্তি করে যে অপর এক পক্ষের জিম্মাদার হিসেবে তার নিকট উক্ত টাকা বা বস্তু রয়েছে অথবা উহা অপর এক পক্ষের বা অপর পক্ষের প্রাপ্য, সেক্ষেত্রে আদালত আদেশ দিতে পারে যে উহা জামানত সহ বা জামানত ব্যতীত আদালতে পরবর্তী নির্দেশ সাপেক্ষে আদালতে জমা হোক বা শেষোক্ত পক্ষের নিকট অর্পণ করা হোক। যাই হোক, আদালত এগুলো মানে এটাও জমা রাখতে পারে টাকার মোকদ্দমা বা কোনো অর্পণযোগ্য জিনিসের মোকদ্দমা সংক্রান্ত হলে। আচ্ছা, 1, 2 এর 6, 3, 10,000 টাকা, 5 এর 4 বিধি।
তাহলে 39-এর কি কি গুরুত্বপূর্ণ আমরা তো সেটা ঠিক নির্দিষ্ট করে বোধহয় বললাম না, না? দাগায় রাখেন। 1 নাম্বার তো লাগছেই, 2 নাম্বারও লাগছে, 3 নাম্বার নোটিশ, এবং নোটিশের ব্যাপারে 3 নাম্বারটা জরুরি না, জরুরি হচ্ছে 3 ক, গড় জারিতে ফেরত আসা নোটিশ জারির পদ্ধতি অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে। 3 ক, 1, 2, 3 ক। 4 নাম্বারটা একটা আদালতের ক্ষমতা দিয়েছে যে আদালতে চাইলে আবার সেই ইয়েটা, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে নিতে পারে, জরুরি না। 5-এর কটা ইম্পর্টেন্ট, বিশেষত 5-এর ক এর 4 নম্বর বিধিটা ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু আগে দেখলাম। আর 5-এর ক এর যে সাধারণ বক্তব্য, অপর পক্ষের শুনানি ব্যতীত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে 5 ক এর কথা বললাম, 3 ক এর কথা বললাম, 1 আর 2 এর কথা বললাম। আর অন্তর্বর্তী আদেশের মধ্যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, এবং 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, এনাফ, লাগবে না। আচ্ছা, এখন আমরা একটু চট করে রিসিভার নিয়োগটা দেখব। 40 নম্বর আদেশ, রিসিভার নিয়োগ। আদালতের কাছে ন্যায়সঙ্গত, এবং রিসিভার কে, কাকে চেনেন তো? কে হয়? মামা হয় না খালু হয়? কে হয়? রিসিভার হচ্ছে কোন কোর্ট কাউকে কোন সম্পত্তির রিসিভার মানে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন। তত্ত্বাবধায়ক নিয়োগটা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের সাথে সম্পর্কিত হইতে পারে, এরও বাইরে কোনো সম্পত্তির রক্ষণাবেক্ষণের প্রয়োজন হইতে পারে, নানান কারণেই রিসিভার নিয়োগের প্রয়োজন হয়। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে জানি যে 5টা ধরনের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার 5টা ধরন, প্রধান 5টা ধরন। তার মধ্যে একটা ধরন ছিল বা একটা পদ্ধতি ছিল রিসিভার নিয়োগ করা। ওকে, তো এই রিসিভার নিয়োগ করার যে বিধানটা, সেই রিসিভার নিয়োগ করার বিধানটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখেছি, কিন্তু তার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা দেওয়ানি কার্যবিধি 40 নম্বর আদেশের বিষয়বস্তু। আর এইটা দেওয়ানি কার্যবিধিতে বহু জায়গাতেই বা বহু প্রয়োজনেই, মোকদ্দমার প্রয়োজনে এটা প্রয়োজন পড়ে। কখন ডিক্রি জারি করার, ডিক্রি ঘোষণা করার পরে ডিক্রি জারি করার প্রয়োজনে রিসিভার নিয়োগ হতে পারে, মামলার রায় ঘোষণার আগেও রিসিভার নিয়োগের প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, আবার ডিক্রি জারি শেষ না হওয়া পর্যন্ত রিসিভার থাকতে পারে কোনো সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য, বা কোনো মোকদ্দমার একেবারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত ভাবে, সেখানে পর্যন্ত রিসিভার থাকতে পারে। আবার ফৌজদারি কার্যবিধিতেও সম্পত্তি ক্রয় সংক্রান্ত যে রিসিভারের বিধান টিধান ছিল, সেই সমস্ত বিধানগুলো পড়লেও সেখানেও বলা হচ্ছে যে ফৌজদারি সম্পত্তিতে ক্রয় করার যে বিধান বা রিসিভারের যে দায়িত্ব কর্তব্য, সমস্ত কিছুই দেওয়ানি কার্যবিধির 40 নম্বর আদেশে বর্ণিত রিসিভারের দায়িত্ব কর্তব্যের অনুরূপ হবে। অ্যাপ্রোচটা হচ্ছে এইটা। তাহলে এই অ্যাপ্রোচে যদি হয়, তাহলে আমরা রিসিভার 40 নম্বর আদেশের যে গুরুত্ব এটা বুঝতে পারছি। আমরা রিসিভারের নিয়োগের সম্পর্কে, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এটা শিরোনাম। 1 নম্বর বিধিতে বলছে আদালতের কাছে ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক প্রতীয়মান হলে আদালত আদেশ দিয়ে কি করবে? ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে, সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে, ওটা রিসিভারের দখলে দিতে পারে, হেফাজতে দিতে পারে, বা ব্যবস্থাপনায় সোপর্দ করতে পারে। ঘ নাম্বার মোকদ্দমা দায়ের করা এবং জবাব দেওয়া এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ এবং তার উন্নয়ন, উহার খাজনা, মুনাফা সংগ্রহ, উহার খাজনা বা মুনাফার প্রয়োগ এবং হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আসে সেরূপ, বা আদালত যে সকল ক্ষমতা উপযুক্ত মনে করেন রিসিভারকে অনুরূপ সকল ক্ষমতা প্রদান করবেন। এই রিসিভার আদালত কর্তৃক নিয়োগযুক্ত হয়। 2 বলছে কোনো ব্যক্তিকে সম্পত্তির দখল এবং জিম্মাদারি হতে অপসারণের জন্য যাকে মোকদ্দমার কোনো একটা পক্ষের অনুরূপ ভাবে অপসারণের বর্তমান অধিকার নাই, অত্র বিধির কোনো কিছু আদালতকে উক্ত ব্যক্তি অনুরূপ অপসারণের ক্ষমতা দিবেন। আসলে দরকার নাই এটা আমাদের। এখানে রিসিভারের পারিশ্রমিক 2 নম্বর পয়েন্টে বলেছে, এইটা মনে রাখতে হবে। রিসিভারের পারিশ্রমিক, 1 নম্বর হচ্ছে রিসিভারের নিয়োগ, 2 নম্বর হচ্ছে রিসিভারের পারিশ্রমিক। পরীক্ষার প্রশ্ন আসবে যে রিসিভারের পারিশ্রমিক কোন বিধি বলে নির্ধারিত হয়। এটা কিন্তু মানে কমন একটা সাধারণ লেভেলের, সারফেস লেভেলের কোশ্চেন, এটা মুখস্থ রাখতে হবে। রিসিভারের পারিশ্রমিক সম্পর্কে
2 নম্বর বিধিতে বলা আছে, বলছে আদালত একটা সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের কাজের জন্য পারিশ্রমিক ধার্য করতে পারবেন। দায়িত্ব, দায়িত্ব কি? এরূপ ভাবে নিযুক্ত প্রত্যেক রিসিভার সম্পত্তি সম্পর্কে তার যথাযথ হিসাব দানের জন্য আদালত কর্তৃক উপযুক্ত বিবেচনায় জামানত প্রদান করবে, আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদে এবং ছাঁচে তার হিসাব দাখিল করবে, আদালত যেমনি হিসাব চাইবে তেমনি দিতে হবে, আদালতের নির্দেশ মতো তার নিকট হতে পাওনা পরিশোধ করবে, তার স্বেচ্ছাকৃত ত্রুটি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতি সাধিত হলে তার জন্য তিনি দায়িত্ব মানে দায়ী হবেন। রিসিভার মানে রিসিভারের অনেক বড় দায়িত্ব আর কি। হ্যাঁ, রিসিভারের দায়িত্ব বলবৎকরণ, এইটা মানে যদি কোনো কারণে বলছে আদালতের নির্দেশিত সময় এবং ছাঁচে যদি তার হিসাব দাখিলে ব্যর্থ হয়, মানে তার যা যা দায়িত্ব ছিল সেগুলো করতে যদি ব্যর্থ হয়, অথবা পাওনা টাকা আদালতের নির্দেশ মতো পরিশোধ করতে ব্যর্থ হয়, অথবা স্বেচ্ছাকৃত ত্রুটি বা গুরুতর অবহেলার জন্য সম্পত্তির ক্ষতি সাধিত হয়, তাহলে রিসিভারের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারেন এবং উক্ত সম্পত্তি নিলাম বিক্রয় করতে পারবেন এবং বিক্রয়লব্ধ অর্থ দ্বারা তার নিকট পাওনা টাকা পরিশোধে বা তার দ্বারা সাধিত ক্ষতির খেসারত প্রদানে ব্যবহার করতে পারেন এবং অবশিষ্ট টাকা রিসিভারকে প্রদান করবেন। 5 নম্বরটা ইম্পর্টেন্ট, যখন কালেক্টরকে রিসিভার নিয়োগ করা যায়, মানে ডিসি কে রিসিভার নিয়োগ করা যায়, বলছে যে ক্ষেত্রে উক্ত সম্পত্তি সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমি বা উক্ত ভূমির রাজস্ব হস্তান্তরিত বা মুক্ত করা হয়ে থাকে এবং আদালত যদি মনে করে যে কালেক্টর কর্তৃক ব্যবস্থাপনা চালিত হলে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা হবে, সেক্ষেত্রে আদালত কালেক্টরের সম্মতিক্রমে তাকে উক্ত সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারেন। কালেক্টরকে রিসিভার নিয়োগ করা যেতে পারে। কোন বিধি বলে? 40-5 বিধি বলে। রিসিভারের পারিশ্রমিক কোন বিধি বলে নির্ধারিত হয় বা কোন বিধিতে এই ক্ষমতা দেওয়া আছে? পারিশ্রমিক সম্পর্কে 2 বিধিতে। রিসিভারের নিয়োগ কোন বিধি অনুসারে হয়? 1 নম্বর। রিসিভারের দায়িত্ব 3 বিধি অনুসারে। এই ছোট্ট 5টা বিধি খুব কঠিন কিছু না, কিন্তু প্রত্যেকটা বিধি ধরে ধরেই প্রশ্ন আসাটা অসম্ভব নয়। আটটা 8 বাজে, আমরা 8:20-এ 12 মিনিটের গ্যাপ দিচ্ছি। আমরা এরপরে 23 নম্বর আদেশ পড়ব, তারপরে কিছু খুচরা ধারা পড়ে আগায় রাখার চেষ্টা করব যেন কালকে আমরা দেওয়ানি কার্যবিধির ক্লাসটা শেষ করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ। এই সময় আমি রেকর্ডিং বন্ধ রাখছি, আমি কারোর সাথে কোনো বাতচিত করব না, আমার গলার সমস্যা আবারও হচ্ছে। সবাই 12 মিনিট পর মানে 8:20 আপনারা হাজির হবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। বিরতির পর আমরা আবারও ফেরত এসেছি। আমরা আমাদের দেওয়া পিডিএফ তথা পুরনো চিরুনি অভিযান বইয়ে 89 ক থেকে 89 উম এবং আদেশ 23 এই দুটো একসাথে আলোচনা করা ছিল, যার মধ্যে বিষয়বস্তুটা ছিল বিকল্প বিরোধ নিষ্পত্তি, মধ্যস্থতা করা, সালিশ করা, আপিলে মধ্যস্থতা করা এবং মোকদ্দমা উত্তোলন প্রসঙ্গ। এই যে মোকদ্দমা উত্তোলন, এই জিনিসটা হচ্ছে 23 নম্বর আদেশের বিষয়বস্তু, অর্থাৎ মোকদ্দমা তুলে নেওয়া, প্রত্যাহার করে নেওয়া। হ্যাঁ, তো বিকল্প বিরোধ নিষ্পত্তি তো আমরা আজকে পড়তে পারছি না, এটা কালকে পড়বো ইনশাল্লাহ। তো আমরা শুধু 23 নম্বর আদেশটা দেখে নিই। হ্যাঁ, আর বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দেওয়া যে পিডিএফ, সেই পিডিএফ এ বিকল্প বিরোধ নিষ্পত্তির যে বাংলা অনুবাদ আছে ক থেকে উম পর্যন্ত, এর মধ্যে অনুবাদটা প্রথমত দুর্বল, দ্বিতীয়ত এর কিছু সংশোধনী এই বই বের হওয়ার পরে হয়েছে, ফলে ওই সংশোধনীগুলো আসলে প্রপারলি এখানে যুক্ত নাই। এইটা একটা মানে সাবধানতার সাথে ব্যাপারটা দেখতে হবে। এখন আমি যদি সেটা কালকে ম্যানেজ করতে পারি তো কালকে ওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। আর হচ্ছে 23 নম্বর বিধিটা আমরা এখন এখান থেকে পড়বো চট করে, মানে 23 নম্বর আদেশটা, দুঃখিত, বিধি আদেশ গন্ডগোল লেগে যায় খালি। আদেশ নম্বর 23, মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা, উইথড্রয়াল এন্ড অ্যাডজাস্টমেন্ট অফ সুটস। মোকদ্দমা প্রত্যাহার করা, উইথড্রয়াল, এবং মীমাংসা করা, অ্যাডজাস্টমেন্ট অফ সুটস। 1 নম্বর বিধিতে বলছে, ছোট্ট বিধি মানে ছোট্ট আদেশ কিন্তু, হ্যাঁ, ধৈর্য হারা হবেন না। মোকদ্দমা প্রত্যাহার বা দাবির আংশিক পরিত্যাগ, উইথড্রয়াল অফ সুট অর অ্যাবান্ডনমেন্ট অফ পার্ট অফ ক্লেইম, হয় মোকদ্দমা প্রত্যাহার অথবা কোনো একটা মোকদ্দমার কোনো একটা অংশ নিয়ে দাবির একটা অংশকে পরিত্যাগ করা, অ্যাবান্ডনমেন্ট। বলছে মোকদ্দমা দায়ের হবার পর যে কোনো সময় বাদী সকল বা যে কোনো বিবাদের বিরুদ্ধে তার মোকদ্দমা প্রত্যাহার করতে অথবা তার দাবির আংশিক পরিত্যাগ করতে পারবে, মানে তিনি যা যা দাবি করেছিলেন
সেটার আংশিক পরিত্যাগ করতে পারবেন অথবা মোকদ্দমা প্রত্যাহার করতে পারবেন। যে ক্ষেত্রে আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে মোকদ্দমাটি কোনো আনুষ্ঠানিক ত্রুটির কারণে অবশ্যই ব্যর্থ হবে, মানে মোকদ্দমাটা ফেল করবে, দ্যাট ইজ সুট মাস্ট ফেল বাই রিজন অফ সাম ফর্মাল ডিফেক্ট। হ্যাঁ, মানে কোনো ত্রুটি আছে মোকদ্দমা দায়ের করা সংক্রান্তে। 2 নম্বর ক্ষয়ে বলছে মোকদ্দমার বিষয়বস্তুর জন্য বা কোনো দাবির অঙ্কের জন্য নতুনভাবে মোকদ্দমা দায়েরের জন্য বাদীকে অনুমতি দেওয়ার অন্যান্য যথেষ্ট অজুহাত রয়েছে, সেক্ষেত্রে আদালত তার বিবেচনা মতো উপযুক্ত শর্তে বাদীকে উক্ত মোকদ্দমার বিষয়বস্তু বা কোনো বাদীর উক্ত অংশ সম্পর্কে নতুনভাবে মোকদ্দমা দায়ের করার স্বাধীনতা সহ উক্ত মোকদ্দমা হতে প্রত্যাহার করার বা দাবির অংশ পরিত্যাগ করার অনুমতি মঞ্জুর করতে পারেন। 3 উপবিধিতে বলতেছে উপবিধি 2 এ উল্লেখিত অনুমত ছাড়া যে ক্ষেত্রে বাদী মোকদ্দমা প্রত্যাহার করে বা দাবির অংশ পরিত্যাগ করে, সেক্ষেত্রে সেই আদালতের সিদ্ধান্ত অনুসারে মোকদ্দমার খরচের জন্য দায়ী হবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে নতুনভাবে কোনো মোকদ্দমা দায়ের করা থেকে বাধাগ্রস্ত হবে। কোনো আংশিক দাবি প্রত্যাহার করলে ওই বিষয় নিয়ে পরবর্তীতে নতুনভাবে মোকদ্দমা দায়ের করা যাবে। এটা কমন জিনিস না, কমন সেন্সেই এটা কাজ করে যে আমি একটা মোকদ্দমা করেছি, যেই পক্ষ এবং একই বিবাদী পক্ষ একই বিষয়বস্তু, তার মধ্যে আমি 5টা দাবি করছিলাম, 2টা দাবি আমি আংশিক প্রত্যাহার করে নিলাম, ওই 2টা দাবি নিয়ে পরবর্তীতে আমি আবার মোকদ্দমা করতে পারবো না। ওইটা প্রায় রেস জুডিকাটা দিয়ে বাড়িতে হবে, রেস জুডিকাটা দিয়ে বাড়িতে হবে। 4 নম্বর অত্রবিধির কোনো কিছু আদালতকে কতিপয় বাদীর মধ্যে একজন কর্তৃক অন্যদের সম্মতি ব্যতীত মোকদ্দমা প্রত্যাহার করার অনুমতি দানের ক্ষমতা প্রদান করবে বলে গণ্য করা যাবে না। তার মানে কি, অনেকগুলো বাদী থাকলে একজন কর্তৃক অন্যদের সম্মতি ব্যতীত মোকদ্দমা প্রত্যাহার করার কোনো সুযোগ নাই, সবার সম্মতি লাগবে যে সমস্ত বাদীগণ রয়েছেন। 2, প্রথম মোকদ্দমা দ্বারা তামাদি আইন প্রভাবিত হয় না, লিমিটেশন ল নট এফেক্টেড বাই ফার্স্ট সুট। পূর্ববর্তী বিধি অনুসারে আদালতের অনুমতিক্রমে যদি নতুন ভাবে কোনো মোকদ্দমা দায়ের করা হয়, তবে প্রথম মোকদ্দমাটি দায়ের করা না হলে বাদী তামাদি আইন দ্বারা যেরূপ বাধ্য হতো ঠিক একই পদ্ধতিতে বাধ্য হবে। প্রথম মোকদ্দমাটি যদি দায়ের না করা হতো তাহলে বাদী তামাদি আইন দ্বারা সেই রূপে বাধ্য হবে যেমনটা প্রথম মোকদ্দমার ক্ষেত্রে বাধ্য হতে পারতো। অর্থাৎ দ্বিতীয় মোকদ্দমা মানে অনুমতি প্রত্যাহার করে, মানে প্রত্যাহারের অনুমতি নিয়ে সেটা যদি কোনো ফর্মাল ডিফেক্ট অথবা অন্য কোনো কারণে যদি সেটা প্রত্যাহার করে নতুন ভাবে মোকদ্দমা করার অনুমতি নেওয়া হয়, তাহলে নতুন ভাবে মোকদ্দমা দায়ের করা হলে প্রথম মোকদ্দমাটি দায়ের করা না হলে, ধরেন যাক যে প্রথম মোকদ্দমাটি দায়ের করা হয়েছিল না, সেই সময় তামাদি আইন দ্বারা যে রূপে বাধ্য হতো ঠিক একই পদ্ধতিতে বাধ্য হবে। অর্থাৎ দ্বিতীয় মোকদ্দমাটাকে প্রথম মোকদ্দমা হিসেবে গণ্য করে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তামাদির মেয়াদের মধ্যেই সেটা করতে হবে। মোকদ্দমার আপোষ, কম্প্রোমাইজ অফ সুট, তামাদির মেয়াদের, আচ্ছা, মোকদ্দমার আপোষ, কম্প্রোমাইজ অফ সুট, এটা হচ্ছে মোকদ্দমার আপোষ। আগেরটা ছিল মোকদ্দমা প্রত্যাহার বা আংশিক দাবি পরিত্যাগ, আর এটা হচ্ছে মোকদ্দমার আপোষ, কম্প্রোমাইজ করা, ওটা ছিল উইথড্রয়াল অর অ্যাবান্ডনমেন্ট অফ ক্লেইম, মানে কোনো একটা দাবির অংশ পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। 5টা দাবি ছিল, 10টা দাবি ছিল, 3টা দাবি আমি ছেড়ে দিলাম, অথবা মোকদ্দমাটা প্রত্যাহার করে নিলাম, ওইটা এক জিনিস, উইথড্রয়াল অর অ্যাবান্ডনমেন্ট অফ ক্লেইম। আর এটা হচ্ছে কম্প্রোমাইজ অফ সুট। তাহলে 1 নম্বর বিধির বিষয়বস্তু হচ্ছে উইথড্রয়াল অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট অফ ক্লেইম, আর 3 নম্বর বিধির বিষয় হচ্ছে কম্প্রোমাইজ অফ সুট, আপোষ করা, মানে উভয় পক্ষের মধ্যে আপোষ করা। ফলে এই দুটো শব্দ দিয়ে, 1 এবং 3-এর ইংরেজি শব্দ দিয়ে প্রশ্ন আসতে পারে, খেয়াল করবেন মনোযোগ দিয়ে। যে ক্ষেত্রে আদালতের পরিদৃষ্টি মোতাবেক এটা প্রমাণিত হয় যে আইনসঙ্গত চুক্তি বা আপোষমূলক কোনো মোকদ্দমা সামগ্রিক বা আংশিকভাবে মীমাংসা হয়েছে, অথবা যদি বিবাদী মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক বা আংশিকভাবে বাদীকে পরিতুষ্ট করে থাকে, সন্তুষ্ট করে থাকে, সেক্ষেত্রে আদালত উক্ত চুক্তি, আপোষ বা পরিতুষ্টির বিষয়টি লিপিবদ্ধ করার আদেশ দিবেন এবং যতদূর মোকদ্দমার সঙ্গে ইহা সম্পর্কিত হয় তদনুসারে একটা ডিক্রি প্রদান করবেন। তাহলে মোকদ্দমার আপোষ করা যায় 23 আদেশের 3 বিধিমতে, এক বিধিমতে না, কিন্তু এক বিধিমতে উইথড্রয়াল এন্ড অ্যাবান্ডনমেন্ট অফ ক্লেইম। 4 নম্বর, ডিক্রি জারির কার্যক্রম প্রভাবিত হবে না। বলছে ডিক্রি বা আদেশ জারির কোনো কার্যক্রমের ক্ষেত্রে অত্র বিধির
কোনো কিছু প্রযোজ্য হবে না। নাথিং ইন দিস অর্ডার শ্যাল অ্যাপ্লাই টু এনি প্রসিডিং ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি অর অর্ডার। ডিক্রি জারির কার্যক্রম এটার দ্বারা প্রভাবিত হবে না। এই কিন্তু 23 আদেশের শেষ কথা। এই 4টা বিধি কম বেশি জানতে হবে, খুব সহজ বিধি, খুব জটিল কিছু নাই। সিদ্ধান্তমূলক বিষয়গুলো নিয়েই এখানে থেকে প্রশ্ন আসবে, ফলে এইটা নিয়ে খুব চাপ নেওয়ার কিছু নাই, খুব সিম্পল। মোকদ্দমা প্রত্যাহার ও মীমাংসা এবং ইনফ্যাক্ট আপোষ, হ্যাঁ, কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ শব্দটা বিধি নাম্বার 3-এ আছে। আচ্ছা, এরপর আমরা ও আদেশ 22-এর একটা অংশ বাদ আছে না, কি বিপদ। হুম, আদেশ 22-এর একটা অংশ বাদ ছিল, সেটা হচ্ছে দেউলিয়া সংক্রান্ত। আচ্ছা, দেউলিয়া সংক্রান্ত আদেশটার মানে এই অংশটুকুর কি করিয়ে আপনাদেরকে এটা বলেন তো। 8, 9, 9 ক, এখানে অনেক তথ্য আছে। আচ্ছা, এটা আমরা পড়ি, একটু কষ্ট করে হলেও পড়ি, হ্যাঁ। মানে আমারই কষ্ট হচ্ছে, কষ্ট তো আপনাদের হবে না। আচ্ছা, প্রথমত, যখন বাদীর শোধ ক্ষমতা মোকদ্দমায় বাধা হয়, when plaintiffs insolvency bars suit, বাদীর ভারপ্রাপ্ত প্রতিনিধি বা গ্রাহক তার পাওনাদারের উপকারার্থে মোকদ্দমাটি চালাতে থাকলে কোনো বাদীর শোধ ক্ষমতা মোকদ্দমাটি বাতিল করাবেন না। এই কথাটার অর্থ হচ্ছে যে বাদীর কোনো প্রতিনিধি যদি পাওনাদারকে কেন্দ্র করে মোকদ্দমাটা চালাতে থাকে, যে ক্ষেত্রে বাদী দেউলিয়া, সেক্ষেত্রে তার প্রতিনিধির যদি সক্ষমতা থাকে এবং পাওনাদারদের সুবিধার্থের জন্য বা উপকারার্থে তার কোনো প্রতিনিধি, ধরা যাক কোনো কোম্পানি, তার কোনো প্রতিনিধি যদি মোকদ্দমাটি চালাতে থাকে, সেখানে বাদীর শোধ ক্ষমতা মোকদ্দমাটিকে বাতিল করবে না। অর্থাৎ বাদীর শোধ ক্ষমতা বা বাদীর দেউলিয়াত্ব কোনো মোকদ্দমাকে বাতিল করে না। এটা হচ্ছে প্রথম কথা। বাদী যদি দেউলিয়া হয়, সেটার কারণে মোকদ্দমা অ্যাবেইট হয় না। আচ্ছা, যদি না অনুরূপ ভারপ্রাপ্ত প্রতিনিধি বা গ্রাহক মোকদ্দমাটি চালাতে আদালতে নির্ধারিত সময়ের মধ্যে হওয়ার খরচ মোকদ্দমার খরচ সংক্রান্ত জামানত দিতে অস্বীকৃতি জানান। অর্থাৎ বাদীর সংশ্লিষ্ট প্রতিনিধি যদি সেটা চালাতে অক্ষম হন, প্রয়োজনীয় খরচ প্রদানেই তিনি অক্ষম, মামলাটা চালাতেই অক্ষম, ততক্ষণ পর্যন্ত বাদীর দেউলিয়াত্বের কারণে সেটা মামলাটা অ্যাবেইট হবে না, বাতিল হবে না। যখন ভারপ্রাপ্ত প্রতিনিধি মোকদ্দমা চালু রাখতে বা জামানত দিতে অপারগ হয়, তখন কার্য পদ্ধতি বলছে যে ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রতিনিধি বা গ্রাহক মোকদ্দমাটি চালাতে এবং অনুরূপভাবে আদেশকৃত সময়ের মধ্যে উক্ত জামানত দিতে কি ব্যর্থ হয় না সফল হয়, অবহেলা বা অস্বীকার করে মানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিবাদী বাদীর শোধ ক্ষমতার অজুহাতে মোকদ্দমাটি খারিজ করার জন্য আবেদন করতে পারে এবং আদালত মোকদ্দমাটি খারিজ করে এবং বিবাদীকে বাদীর ভূসম্পত্তির বিরুদ্ধে ঋণ হিসেবে প্রমাণিত বিবাদীর উক্ত মোকদ্দমায় পরিচালনাবদ্ধ উদ্ধৃত খরচ প্রদানের নির্দেশ দিতে পারে। অর্থাৎ যখন কিনা বাদীর পক্ষ থেকে মামলাটা আর চালানো হচ্ছে না, তখন বিবাদী মোকদ্দমাটি খারিজ করার জন্য আবেদন করতে পারে এবং এই রূপে মোকদ্দমা খারিজ হইলে সেটার ফলাফলটা এখানে বলা হচ্ছে যে যে ক্ষেত্রে কোনো মোকদ্দমা এই আদেশের অধীনে বাতিল বা খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে নালিশের একই কারণের উপর নতুন কোনো মোকদ্দমা দায়ের করতে পারবে না বাদী, উক্ত ইনসলভেন্ট বাদী। বাদী অথবা মৃতবাদীর বৈধ প্রতিনিধি হিসেবে দাবিদার ব্যক্তি অথবা সদক্ষম
মানে পরিশোধ করতে সক্ষম এরকম বাদীর ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রতিনিধি বা গ্রাহক বাতিল বা খারিজ রদ করা আদেশের জন্য আবেদন করতে পারে, এবং যদি ইহা প্রমাণিত হয় যে সে মোকদ্দমা চালাতে যথেষ্ট কারণে বাধাগ্রস্ত হয়েছিল, তবে আদালত মোকদ্দমার খরচ সম্পর্কে তার বিবেচনায় উপযুক্ত শর্তে অথবা অন্য কোনোভাবে বাতিল বা খারিজ আদেশ রদ করতে পারে। উপবিধি 2 এর অধীনে আবেদনপত্রের ক্ষেত্রে 1908 সালের তামাদি আইনের 4 এবং 5 ধারার বিধানসমূহ প্রযোজ্য হবে। এটা আলাদা করে না বললেও চলতো। 9 ক, মানে 9 নম্বর বিধিতে বাতিল বা খারিজের ফলাফলের উপরে কি করা যাচ্ছে, সেই মামলাটা পুনরুজ্জীবিত করার জন্য বাতিল বা খারিজ আদেশ রদ করার আবেদন করতে পারছে, যে আমরা মোকদ্দমার খরচ চালাতে পারবো, এটা নিয়ে টেনশন নাই। তো বলতেছে বাতিল বা খারিজ সরাসরি রদকরণ। এই সরাসরি রদকরণের তো অনেকগুলো বিধি আমরা এর আগে দেখে এসেছি না, 9 আদেশের 9 ক, 13 ক, তারপরে আপিল সংক্রান্ত 12 ক দেখে আসছি না। এইরকম ভাবে, কিংবা 19 ক, 21 ক, হ্যাঁ, আপিল সংক্রান্ত 41 নম্বর আদেশে, এরকম ভাবে এই আদেশেও 9 ক নামে একটা বিধি আছে, সেখানে বাতিল বা খারিজ সরাসরি রদকরণের বিষয়ে বলছে। বলছে যে বিধি 9 বা অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, বাতিল বা খারিজের 60 দিনের মধ্যে, আচ্ছা গতকালকে আমি বললাম না যে 90 দিন আর 90 দিন, এটা আসলে 90 দিন আর 90 দিন আর 90 দিন যোগ 60 দিন। কার প্রশ্নের উত্তরে যেন বলেছিলাম যে 90 90 180 দিন না, 90 যোগ 60, তাতে 150 দিন হয়। প্রথমে 90 দিনের জন্য, 90 দিনের মধ্যে, মানে এটা আসলে আসলে বিবাদী বা বাদী যদি মারা যায়, বাদী বা বিবাদীর স্থলাভিষিক্তকরণ, মানে তার পক্ষে অন্য কেউ, তার প্রতিনিধি যদি স্থলাভিষিক্ত হতে চায় এটা দেওয়ানি মোকদ্দমায়, তাহলে সেই আবেদনটা করতে হয় বাদী বা বিবাদীর মৃত্যুর পরে 90 দিনের মধ্যে। সেই 90 দিনের মধ্যে যদি না করা হয়, তাহলে মোকদ্দমাটা অ্যাবেট হবে অথবা খারিজ হবে। সেই খারিজ আদেশের পরবর্তী 60 দিনের মধ্যে আবার কি করা যায়, ওই খারিজ আদেশ রদ করার আবেদন করা যায়। তাহলে টেকনিক্যালি আমরা 150 দিন পর্যন্ত সময় পাচ্ছি। হ্যাঁ, তো হোয়াট এভার, আমরা এইটার ল্যাঙ্গুয়েজটা দেখি। বলছে বিধি 9 বা অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, বাতিল বা খারিজের 60 দিনের মধ্যে যদি কোনো মৃত বাদীর আইনগত প্রতিনিধি বা স্বত্বনিয়োগী বা কোনো দেউলিয়া বাদীর রিসিভার এই আইনের অধীন বাতিল বা খারিজের কোনো আদেশকে রহিতকরণের জন্য আবেদন করে থাকেন, তবে আদালতে বিলম্ব এড়ানো ও বিচার ত্বরান্বিত করার ক্ষেত্রে, এই ল্যাঙ্গুয়েজ আগেও ছিল না, বিধি 9 এর অধীনে বর্ণিত বাদীকে যথেষ্ট কারণ বিষয়ে প্রমাণ করার জন্য সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ প্রদান করে এরূপ বাতিল বা খারিজ সরাসরি রহিত করতে পারে। তবে আদালত উপযুক্ত মনে করলে তাকে অনধিক 3000 টাকার খরচা প্রদানের জন্য আদেশ দিতে পারেন। 3000 টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন। তাহলে 9 কতে কিন্তু এই 60 দিনের কথা এবং 3000 টাকা খরচা প্রদানের আদেশ, এই দুটো আপনার লাগবে, তথ্য জরুরি। আচ্ছা, চূড়ান্ত আদেশের পূর্বে সত্ত্ব নিয়োগের ক্ষেত্রে দরকার নাই। আপিলের ক্ষেত্রে আদেশটি প্রয়োগ, এটা শব্দের কথা বলছে বোধহয়। হ্যাঁ, বাদী শব্দটি বোঝাতে আপিল প্রার্থীকে এবং বিবাদী শব্দটি রেসপন্ডেন্ট, মোকদ্দমা শব্দটি আপিলকে অন্তর্ভুক্ত করবে। কার্যক্রমের ক্ষেত্রে 3, 4 ও 8 বিধি সময় কোনো কিছু ডিক্রি বা আদেশ জারির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আচ্ছা আচ্ছা, এমনিতে একটা তথ্য জেনে রাখেন যে বাদীর, এটা লিখে রাখেন যে বাদীর দেউলিয়াত্বের কারণে, বাদীর দেউলিয়াত্বের কারণে কোনো মোকদ্দমা সাধারণভাবে অ্যাবেট হয় না। অ্যাবেট বানান ABATE, অ্যাবেট, ABATE, অ্যাবেট। পরের লাইনটা লেখেন, কিন্তু বিবাদীর দেউলিয়াত্বের কারণে মোকদ্দমা অ্যাবেট হতে পারে। বিবাদীর দেউলিয়াত্বের কারণে মোকদ্দমাটি অ্যাবেট হইতে পারে।
আমরা টপ কিছু ধারা দেখবো। হ্যাঁ, ওইটুকু জেনে রাখেন আপাতত। আমরা আচ্ছা, আমরা দুটো জিনিস দেখবো এখন। একটা হচ্ছে 144 নম্বর ধারা। এখানে বার কাউন্সিলের সিলেবাস আছে রেস্টিটিউশন এবং ইনহিয়ারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। রেস্টিটিউশন সম্পর্কে শুরুতেই বলে নিই। রেস্টিটিউশন হচ্ছে পুনরুদ্ধার। হ্যাঁ, এর বাংলাটা হচ্ছে পুনরুদ্ধার। ফ্যানটা বন্ধ করেন। বলছে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, বলছে যে ক্ষেত্রে কোনো ডিক্রির যতদূর পরিবর্তন বা রদ করা হয়, মানে একটা ডিক্রি দেওয়া হয়েছিল আগে, সেই ডিক্রিটার কোনো পরিবর্তন বা রদ করা হয়েছে, সেই ক্ষেত্রে পুনরুদ্ধার বা অন্য কোনো ভাবে কোনরূপ সুবিধা পাওয়ার অধিকারী কোনো পক্ষের আবেদন ক্রমে প্রাথমিক আদালত এরূপ পুনরুদ্ধারের ব্যবস্থা করবেন যাতে উক্ত ডিক্রি যা কিনা আংশিক বা সামগ্রিকভাবে পরিবর্তন বা রদ করা হয়েছে তা একদম প্রদত্ত না হলে পক্ষগণ যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় স্থাপন করবেন এবং এই উদ্দেশ্যে আদালত মোকদ্দমার খরচ প্রদান এবং সুদ, খেসারত ও ক্ষতিপূরণ এবং মধ্যবর্তীকালীন মুনাফা পরিশোধের আদেশ সহ এরূপ আদেশ, মানে এরূপ পরিবর্তন বা রদের কারণে যেরূপ উপযুক্ত হয় সেরূপ আদেশ প্রদান করবেন। এই পুরোটার মধ্যে রেস্টিটিউশন আমাদেরকে বুঝতে হবে, এইটুকুর মধ্যেই, এর বাইরে আর কোনো কথা নাই। কথা আছে কি? আচ্ছা, উপধারা আছে। উপধারা 1 অনুসারে কোনো আবেদন করে পুনরুদ্ধার বা অন্য কোনো প্রতিকার পাওয়া গেলে এই উদ্দেশ্যে অন্য কোনো মোকদ্দমা দায়ের করা চলবে না। আচ্ছা, রেস্টিটিউশনটা আমরা এই যে বই থেকেই আমরা একটু ইয়ে করি। হ্যাঁ, এইটা একটা লিগ্যাল ম্যাগজিম আছে, বুঝছেন? লিগ্যাল ম্যাগজিনটা হচ্ছে এরকম যে একটা কিউরিয়ে নেমিনেম গ্যাভাভিট, দ্য অ্যাক্ট অফ কোর্ট শ্যাল হার্ম নো ওয়ান, অর্থাৎ কোর্টের কোনো কাজ কাউকে ক্ষতিগ্রস্ত করবে না, এইটা হচ্ছে নীতি। সেই নীতির কারণে কোর্ট কি করবে, তার কোনো পূর্বের দেওয়া রায় বা ডিক্রি সেটা সংক্রান্তে যদি অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হয়, যার বিরুদ্ধে ডিক্রিটা চলে গেছিল কিন্তু পরে তার পক্ষে আসলো, সেই পক্ষকে আবার পূর্বের অবস্থায় ফেরত দিবে যে বাছাধন, তোমার বিরুদ্ধে আমরা ভুল করে ফেলেছিলাম, এই যে আমরা তোমাকে আবার ফেরত দিলাম এবং এর মধ্যে তোমার যা যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলোও পুষিয়ে দিলাম। তাহলে কোর্ট কি করবে? দ্য অ্যাক্ট অফ কোর্ট শ্যাল হার্ম নো ওয়ান, কোর্টের কোনো কাজ কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। এখন এইটা অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, পুনরুদ্ধারের আবেদন শিরোনামে আছে। বলছে যে আইনি প্রক্রিয়ায় আদালতের ভুল বা অনুচিত রায়ের কারণে বঞ্চিত হওয়ার কোনো অধিকার পুনরায় কোনো আইনি প্রক্রিয়ায় ফেরত পাওয়াকে রেস্টিটিউশন বলা হয়। অর্থাৎ যার বিরুদ্ধে ডিক্রি হওয়ার কথা তার বিরুদ্ধে না হয়ে তার উল্টা পক্ষে ডিক্রি হয়েছে, এবং এটা কোর্টের প্রসিডিউরাল ভুলের কারণে হোক বা কোর্টের কোনো অ্যাকশনের কারণে হোক, ভুল হয়েছে, উচ্চতর আদালতে সেই ডিক্রিটা যাওয়ার পর সেই ডিক্রির আংশিক পরিবর্তন হয়েছে বা সেটা রদ হয়ে গেছে, বাতিল হয়ে উল্টে গেছে পুরোটা, এরকম যদি হয়, সেই বঞ্চিত হওয়া যে অধিকার সেটাকে পুনরায় কোনো আইনি প্রক্রিয়ায় ফেরত পাওয়াকে রেস্টিটিউশন বলা হয়। এটার মূল কথাটা হচ্ছে, ধারার মূল কথাটা হচ্ছে যে কোনো ডিক্রি পরিবর্তন বা রদ হওয়ার কারণে সুবিধা পাবার যিনি অধিকারী কোনো ব্যক্তির আবেদন ক্রমে, যেহেতু পরিবর্তিত হয়েছে, ফলে সুবিধা যিনি পাবেন তিনি পরিবর্তিত একজন ব্যক্তি, অন্য ব্যক্তি সুবিধা পাচ্ছেন, এতক্ষণ পর্যন্ত তিনি অসুবিধায় ছিলেন বা তার বিপক্ষে ডিক্রিটা এসছে। আদালত উক্ত ডিক্রিটি প্রদত্ত না হলে পক্ষগণ যেই অবস্থায় ছিলেন, যদি ডিক্রিটা না দেওয়া হতো, সেই অবস্থায় স্থাপন করবেন, এমনকি প্রয়োজনে মোকদ্দমার খরচ, সুদ, খেসারত, ক্ষতিপূরণ, মধ্যবর্তীকালীন বা অন্তর্বর্তীকালীন মুনাফা পরিশোধ সহ যা যা উপযুক্ত হয় তেমনি ভাবে আদালত আদেশ প্রদান করবেন। আদালতে এমন আদেশ প্রদানের নামটাই রেস্টিটিউশন। এইখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটাই
শেষ কথা, এর বাইরে আর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। বলেছে করিম একটা সত্য ঘোষণা এবং দখল পাবার জন্য মোকদ্দমা করেছিল 2016 সালের জানুয়ারি মাসে। সেই মামলায় মূল আদালত হিসেবে যুগ্ম জেলা জজ আদালত করিমের অনুকূলে ডিক্রি যখন দিয়েছিল, তখন করিম উক্ত বিষয়বস্তুতে দখল নিয়ে নেয়। কিন্তু হাইকোর্টে বিবাদী মালেকা আপিল দায়ের করলে সেই আপিলে করিমের মামলাটি খারিজ হয়ে যায় 3 বছর পর। অর্থাৎ উক্ত জমিতে করিমের কোনো সত্য নাই এবং সে দখল পাবার উপযুক্ত নয় বলে হাইকোর্ট ঘোষণা করলো। অথচ এই 3 বছর কিন্তু সে এটা ভোগ করলো, হ্যাঁ, ডিগ্রিটা পেয়ে। এমত অবস্থায় মালেকা হাইকোর্টের আপিলের রায়ের কপি নিয়ে নিম্ন আদালতে বা ডিগ্রি প্রদানকারী মূল আদালতে এসে এই 144 ধারা মতে দরখাস্ত করবেন যে আদালত তার পূর্বে প্রদত্ত ডিগ্রিটি না দিলে পক্ষগণ যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদন করবেন, রেস্টিটিউশনের আবেদন করবেন। রেস্টিটিউশনের আবেদন মানে স্রেফ আমাকে ডিগ্রিটা উল্টে দিলেন তাতে আমি খুশি এমন নয়। 3 বছর যে ব্যবহার করলো প্রতিপক্ষ, তিনি যে সেখান থেকে মুনাফা লাভ করলেন, আমার যে হয়রানি হলো, মোকদ্দমা যে খরচ হইলো, সেগুলো আমাকে এখন সবকিছু বুঝাই দিবেন। দিস ইজ কল্ড রেস্টিটিউশন, পূর্বের অবস্থায় ফেরত দিয়ে ফেরত দেওয়া। উপরন্তু পূর্বের ডিগ্রি পাওয়াতে করিম যেই 3 বছর তা ব্যবহার করেছে সেখান থেকে যদি কোনো মুনাফা লাভ করে থাকে, বিবাদী মালিকা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, তার খেসারত, ক্ষতিপূরণ ইত্যাদি, মামলার খরচ, সুদ ইত্যাদি এবং আরো যা যা উপযুক্ত হয় সেটা ফিরিয়ে দেওয়ার আদেশ দিবেন। আচ্ছা, 144 ধারা আবেদনের প্রতিকার বা পাওয়া যায় এমন কোন ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায় না। 144-এর 2 উপধারা এই কথাটা বলে, শুধু দরখাস্ত দায়েরের মাধ্যমেই এই রেস্টিটিউশনের প্রতিকার পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্ন আসবে রেস্টিটিউশনের প্রতিকার কি দায়েরের মাধ্যমে পাওয়া যায়, লেখেন। এটা খুবই সিগনিফিক্যান্ট কোশ্চেন। এই যে মানে আমার নিজেরই ইয়ে ছিল না। লেখেন, রেস্টিটিউশনের প্রতিকার নিচের কোন উপায়ে পাওয়া যেতে পারে? অপশন থাকবে নতুন ভাবে মামলা দায়েরের মাধ্যমে, অপশন থাকবে যে এফিডেভিটের মাধ্যমে, দরখাস্ত দায়েরের মাধ্যমে। উত্তর হচ্ছে দরখাস্ত দায়েরের মাধ্যমে। দরখাস্ত দায়েরের মাধ্যমে রেস্টিটিউশনের আবেদন করা যায়। আর রেস্টিটিউশন এর প্রতিকার কোন আদালত দেবেন? লেখেন, এটা আরেকটা প্রশ্ন, রেস্টিটিউশনের প্রতিকার কোন আদালত দেবেন? উচ্চতর আপিল আদালত, উচ্চতর রিভিশন আদালত, ডিক্রি প্রদানকারী আদালত, এইভাবে থাকতে পারে। রেস্টিটিউশনের প্রতিকার কোন আদালত দেবে? উত্তর হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালত। আরেকটা প্রশ্ন লেখেন, 144 ধারা আবেদনের সাথে কোন ধারা মোতাবেক প্রার্থনা করতে হয়? মানে অন্য কোন ধারা মোতাবেক প্রার্থনা করতে হয়? 151 আদালতের দেওয়ানি আদালতের সহজত ক্ষমতা, 144-এর আবেদনের সময় 151 ধারার উল্লেখ করতে হয়, এটা বলেন, এটা লেখেন। 144 ধারার আবেদনের, 144 ধারার রেস্টিটিউশনের আবেদন করার সময় 151 ধারার উল্লেখে দরখাস্ত দায়ের করতে হয়। নেক্সট ধারাটা হচ্ছে সোজা 151। 151-র সাথে সম্পর্কিত আরো কিছু ধারা আমরা দেখব। এটা হচ্ছে আদালতের সহজাত ক্ষমতার রক্ষা করা, সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার্স অফ কোর্ট, খুব বিখ্যাত 151 ধারা না? বলছে ন্যায় বিচারের উদ্দেশ্যে বা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার নিবারণ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে আদালতের যেই অন্তর্নিহিত ক্ষমতা আছে, এই কোডের কোনো কিছুই তার সীমাবদ্ধ বা অন্য কোনো ভাবে ক্ষুণ্ণ করবে বলে গণ্য করা যাবে না। কি বলছে? ন্যায় বিচারের উদ্দেশ্যে বা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার নিবারণ করার জন্য, ন্যায় বিচারের প্রয়োজনে হোক
বা আদালতে প্রক্রিয়ার অপব্যবহার নিবারণ করার জন্য হোক, এইরকম ক্ষেত্রে প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা প্রত্যেকটা আদালতের রয়েছে, এবং এই কোর্টের কোনো কিছুই সেটা সীমাবদ্ধ বা অন্য কোনোভাবে ক্ষুণ্ণ করবে বলে গণ্য করা যাবে না। এবং ধারাটা বিশ্লেষণ করলে আমরা দুটো তথ্য পাই। ন্যায় বিচারের সাথে ফর দ্য এইডস অফ জাস্টিস, 2 নম্বর আদালতের কার্য প্রক্রিয়ার অপব্যবহার রোধ করতে, টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট। এই দুটা উদ্দেশ্যে 151 ধারার প্রয়োগ করা যায় বা দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায়। এখন সহজাত ক্ষমতার জিনিসটা কি? দেওয়ানি কার্যবিধিতে বহু জায়গাতেই মেয়ে শব্দ দিয়ে কথা বলা আছে না, যে আদালত এটা করতে পারে, ওটা করতে পারে, অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে, গ্রেফতারের আদেশ দিতে পারে, সম্পত্তি ক্রোধ করার আদেশ দিতে পারে, যত রকমের এরকম মেয়ে 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 বলা আছে। সমস্ত ক্ষেত্রেই আদালতের কি এটা সবসময় বিবেচনামূলক ক্ষমতা। মেয়ে মানে করতে পারে, নাও পারে, আর শ্যাল মানে আদালত করতে বাধ্য। আচ্ছা, এমনিতে আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে বা আদালতের যে কোনো ধরনের ডিসক্রিশনারি ক্ষমতা সম্পর্কে আমরা এসআরএ পড়ার সময় 22 ধারা নিয়ে অনেক বড় করে আলোচনা করেছিলাম। তো ওটাও সম্পর্কিত, কিন্তু সহজাত ক্ষমতা বলতে কিন্তু আদালত যা খুশি তাই করবে এরকম কোনো কিছু না। প্রথম কথা হচ্ছে আদালত আইনের মধ্যে থাকবে, কিন্তু আইনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাও থাকতে পারে। আবার আইনের মধ্যে যেই বিষয়গুলোর সমাধান নেই, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন, যা কিনা কোনো বিধিতে বা বিধানে উল্লেখ করা নাই নির্দিষ্ট করে, কিন্তু আদালত সেরূপ সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তটা সামহাও ন্যায় বিচারের স্বার্থে হতে হবে এবং এক্সিস্টিং আইনকে খর্ব করে হবে না। আবার দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা এমন ভাবেও প্রয়োগ করা যেতে পারে যে বিদ্যমান আইন সেখানে যা বলা আছে বা বিধিবিধান যা বলা আছে, সেই বিধান আছে বলেই দেওয়ানি আদালত ন্যায় বিচারের স্বার্থে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। দিতে পারে, তার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ উল্লেখ পূর্বক দিতে পারে। অর্থাৎ যে কোনো জিনিসের বা একটা আদালতের সহজাত ক্ষমতার বিস্তৃতিটা অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত। এখন 151 ধারাকে আমরা সহজাত ক্ষমতার ধারা বলি। এখন ধরেন যে আপনি আদালতে যখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন, এই যে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা কত নম্বর আদেশে পড়লাম, 39 নম্বর আদেশে। তারপরে রায়ের পূর্বে গ্রেফতার কত নম্বর আদেশে পড়লাম, 38 নম্বর আদেশে। রায়ের পূর্বে ক্রোক কত নম্বর বিধিতে পড়লাম, 38 আদেশের 6 নম্বর বিধিতে, না 6 নম্বর বিধি থেকে শুরু ছিল রায়ের পূর্বে ক্রোক। এরকম ভাবে ধরেন কমিশনের কথা বলেন, কিংবা নেক্সট ফ্রেন্ড যুক্ত করার কথা বলেন, কিংবা আরো কোনো প্রয়োজনে গণ উপদ্রব সম্পর্কিত মামলার কথা বলেন, এই কিংবা ধরেন যে আপনি ওই যে 22 আদেশ মতে কোনো পক্ষের মৃত্যুতে আপনার বাদীকে বা বিবাদীকে স্থলাভিষিক্তকরণের প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রেও বলেন। অর্থাৎ আদালতে যখনই আমরা যে কোনো দরখাস্ত দিই দেওয়ানি আদালতে, দেওয়ানি আইনের বিধিবিধান মতে, তখনই আমরা বলি যে উমুক আদেশের উমুক বিধি মতে দরখাস্তটা করা হচ্ছে তৎসঙ্গে দেওয়ানি কার্যবিধির 151 ধারা মতে দরখাস্ত। তো আমরা এই যে দরখাস্তের উপরে শিরোনাম লেখার সময় লিখি যে উমুক আদেশের উমুক বিধি বলে এবং দেওয়ানি কার্যবিধির 151 ধারা মতে। এবং আমরা বর্ণনাতেও দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতার কথা আদালতকে বারবার করে আমরা স্মরণ করিয়ে দিই যে আপনার কিন্তু সহজাত ক্ষমতা রয়েছে, আপনি কিন্তু চাইলে পারেন। হ্যাঁ, এটা ন্যায় বিচারের সাথে প্রয়োজনীয় যে আমার বাদীর স্থলাভিষিক্তকরণ করতে হবে, কি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হবে, কি রায়ের পূর্বে গ্রেফতার হওয়া প্রয়োজন, রায়ের পূর্বে ক্রোক হওয়া প্রয়োজন, হোয়াটএভার। কিংবা আমি নিঃসম্বল ব্যক্তি, মামলা করছি, কি আমার প্রয়োজন পড়তে পারে 151 ধারা। সব জায়গাতে আমরা 151 ধারার রেফারেন্স টাইনা টাইনা আদালতে দরখাস্ত ফেলে দিই।
তো 151 ধারাই শুধুমাত্র দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা বর্ণনা করেছে তা না, 151 ধারাটা দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতার সংরক্ষণের কথা বলেছে, ওটা বেসিক। কিন্তু তার আগে পরেও আরো কিছু ধারা যুক্ত আছে। সেই ধারাগুলো হচ্ছে, যেমন কোন প্রক্রিয়াগত কাজের সময় বাড়ানো, এটা ধারা 148-এ বলা আছে। অর্থাৎ বলেছে যে এটা 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে, অথবা 360 দিনের মধ্যে মোকদ্দমাটা নিষ্পত্তি করতে হবে। এইটা আদালত সঙ্গত বা প্রয়োজনীয় মনে করলে সময়টা বাড়িয়ে ফেলতে পারে, এটা 148-এ বলা আছে। এটাও আদালতের এক ধরনের ইনহিয়ারেন্ট পাওয়ার। 148-এ নির্দিষ্টভাবে বিধান আছেই। কোর্ট ফির অপর্যাপ্ততা পূরণের ক্ষমতা 149 ধারায় বলা আছে, কাজে লাগবে। এরকম ভাবে রায়, ডিক্রি বা আদেশের করণিক বা বিচ্যুতি সংশোধন করা, রায় বা ডিক্রি বা কোনো আদেশ দিয়েছে, 20 লিখতে গিয়ে 2 লিখেছে, 20 অথবা 200 লিখতে গিয়ে 20 লিখেছে, বা 20 লিখতে গিয়ে 200 লিখে দিচ্ছে, এটার একটা করণিক ভুল হয়েছে, এরকম বিচ্যুতি সংশোধন করা, এটা 152 ধারার বিষয়বস্তু। 4 নম্বর, ন্যায় বিচারের স্বার্থে মোকদ্দমার কার্যক্রমের ভুল ত্রুটিও সংশোধন করা যাবে, 153 ধারায় বলেছে। এরকম পুনরুদ্ধারে আবেদনের ক্ষেত্রে যথাবিহিত আদেশ, পুনরুদ্ধার মানে বুঝছেন তো কি, 144 ধারা রেস্টিটিউশন। ওকে, রেস্টিটিউশনের বাংলা হচ্ছে পুনরুদ্ধার। মোকদ্দমা পুনর্বিচারের পাঠানোর, পুনর্বিচারের ইংরেজিটা কি বলেন তো? রিমান্ড। আমি বলেছিলাম এর আগে একাধিকবার, পুনর্বিচারে পাঠানো না, অথবা উচ্চতর আদালত নিচের আদালতে আবার মোকদ্দমাটা পুনর্বিচারের জন্য যদি পাঠায় তাহলে এরকম হবে। মোকদ্দমার একত্রীকরণ বা মোকদ্দমার স্থগিত করা, ডিক্রি বা আদেশ কার্যকরীকরণ স্থগিত রাখা, এগুলো আসলে আনলিমিটেড এক ধরনের, মানে এটা তালিকা আপনি করলে কুলোতে পারবেন না, কিন্তু এগুলো প্রধান প্রধান বিষয়। ফলে 148, 149, 151 তো স্বয়ং আছেই, 152, 153 এগুলো তো মাস্ট। এরও বাইরে পুনরুদ্ধার 144, এরও বাইরে মোকদ্দমা পুনর্বিচারে পাঠানো, এটা আপিল আদালতের ক্ষমতার মধ্যে পড়ে। মোকদ্দমার একত্রীকরণ বা স্থগিত করা, ডিগ্রি বা আদেশ কার্যকরীকরণ স্থগিত রাখা, এইগুলো ক্ষেত্রে তাহলে কি করা যায়, তার ইয়েকে প্রয়োগ করতে পারে। এনে কিছু কেসলা টেসলা দিয়ে একটু বাড়তি করে কিছু কথা বলার চেষ্টা করা হয়েছে। এর বাইরে 154 ধারায় একটা কথা বলা আছে, কথাটা এরকম, আপিলের কোনো ক্ষমতাকে খর্ব করতে পারবে বলে মনে করা যাবে না, দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা আছে বলে, আর এদিকে আপনার আপিলের মানে আপিল করার ক্ষমতা আছে বলে ওই আপিল করার ক্ষমতাকে কোনোভাবে রুদ্ধ করতে পারবে না দেওয়ানি আদালতের 151 ধারাটা। আচ্ছা, এরপরে তো আমরা এমনিতে সাধারণভাবে আমরা একটু চোখ বুলাই যে আমরা এই যে 121 ধারা থেকে বিধি প্রণয়নের সুপ্রিম কোর্টের ক্ষমতা, বিধি কমিটি গঠন, তারপর বিধি কমিটির বিবরণ দিতে হয়, বিধি সমূহের প্রকাশনা গেজেট রূপে প্রকাশ করতে হয়, যে সমস্ত বিষয়ে বিধি প্রণয়ন করা যায়, আমি বলছিলাম এগুলো পুরাটা ভালো করে পড়ে নিতে, অনেকগুলো ইয়ে পর্যন্ত, মানে কোন কোন বিধিগুলো পরিবর্তন করতে পারে না এইগুলো। আচ্ছা, তার বাইরে ওটা তো আগে আমরা পড়েছি, আপনি 132 ধারাটা লিখে নেন, 132 ধারাটা পড়বেন এমনিতে তো। আচ্ছা, তাহলে আমরা একটু 144, আহ এইটা হচ্ছে 112, তো 113, 14, 15 রিভিশন চলে গেল। আমরা তো রিভিশনও বোধহয় পড়াই নাই, নাকি পড়াইছি? রিভিশন পড়াইছি, রিভিউ রিভিউ রিভিশন পড়াইছি। হ্যাঁ, রিভিউ রিভিশন পড়ানো হয়েছে। 115-এর পরে 116 থেকে শুরু তো, 116-র পরে আমরা সাজেশনটা লেখেন 121, 122, 123, 121, 122, 123, 125, 128, তারপরে হচ্ছে 132। আচ্ছা, 133ও পড়েন। একশো 37 অধস্তন আদালতের ভাষা লেখেন।
139 হলফনামার শপথ যিনি পরিচালনা করবেন, জরুরি 139। হ্যাঁ, তারপরে 144, এটা তো পড়লাম আমরা না? তারপরে 148, 149 থেকে 154 পর্যন্ত, 148 থেকে 154 সব। আমি একটু প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহী, এমনিতে একটা ডিরেকশন দেই, মানে আমার গলার সমস্যার জন্য আমি ঠিক একটু অনাগ্রহী, মানে কথা বলতে আবারও গত সপ্তাহের মতো মানে একই ধরনের প্রবলেম ফিল করতেছি। এটা ঠান্ডার জন্য কিনা শিওর না, এটা বোঝা যাবে আর কয়েকদিন পর। আচ্ছা, আমরা রেকর্ডিংটা বন্ধ রাখি আপাতত, প্রথম কাজ। আচ্ছা, না তার আগে একটা ডিরেকশন দিই, সেটা হচ্ছে যে আমরা আগামীকালকে দেওয়ানি কার্যবিধির আপিল অংশে যেটুকু পড়ানো বাকি ছিল সেটুকু ইনশাল্লাহ পড়ে ফেলবো। পড়ে ফেলে কালকে হচ্ছে মঙ্গলবার, যদি সম্ভব হয় বুধবারে, যদি এনার্জি পাই দোয়া করবেন, তাহলে আমরা বুধবারে একটা রিভিশন ক্লাস জাতীয় কিছু নিব। আর বৃহস্পতিবারে অবশ্যই সাক্ষ্য আইন আমাদেরকে শুরু করতে হবে, এবং প্রয়োজন যদি পড়ে তাহলে মানে ক্লাসটা একটু পিছিয়ে হইতে পারে, যেমন রাত্রি 7:30 বা 8টা। হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে যে আমার ফার্ম গেটের ব্যাচের ব্যস্ততা কতটুকু থাকছে, সেটা আমরা এসএমএস করে জানাবো। আর আরেকটা ব্যাপার দেখলাম যে আমরা ওই প্রতিদিনই বোধহয় এসএমএস আপনাদেরকে পাঠাইলে বোধহয় আপনাদের ভালো হয়, যে একটু পরে ক্লাস কিংবা আজকে ক্লাস। হ্যাঁ, এটা আমি একটু মানে চেষ্টা করব দিতে। তো আমরা ফলে কালকে দেওয়ানি কার্যবিধি শেষ হলে একটু আপনারা বোধহয় হাফ ছেড়ে বাঁচেন, আমিও একটু হাফ ছেড়ে বাঁচি, মানে এত বড় আইন। আমরা 21 আদেশ যদিও পড়িনি, হুম, ডিক্রি জারি সংক্রান্ত অন্যান্য ধারাগুলো যেমন 58 ধারা পর্যন্ত পড়ানো হয়েছে, তারপরে ডিক্রি জারি সংক্রান্ত অন্যান্য ধারা রয়েছে, সেগুলো পড়ি নাই। আপাতত জজ সাহেবকে আমি আপাতত আনসার্টেন ধরে রেখেছি, উনি কখন আসবেন বা না আসবেন এটা দেখা যাবে। কোনো এক ফাঁকে যাদের ডিগ্রি জারি সংক্রান্ত ক্লাস দরকার, প্রয়োজনে আমাদের সেকেন্ড ব্যাচে একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসটার ভিডিও আপনাদেরকে দিয়ে দিতে পারি। ওই ব্যাচে মানে কম ছাত্র ছিল, ওটাও জজ সাহেবের নেওয়া ক্লাস, কিন্তু আমরা ভিডিওটা আপলোড করে দিতে পারি যে ওখানে কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত আছে। হ্যাঁ, ফলে যাদের প্রয়োজন কিংবা যারা ওনার কথাকে কমিউনিকেট করতে পারেন তারা সানন্দে দেখবেন বলে আশা করি। তো আপাতত রেকর্ডিংটা আমি বন্ধ রাখছি, তারপরে আমি কিছু প্রশ্ন নিচ্ছি।